আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। যারা আমাদের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, নিজেকে প্রমাণ করতে চাও যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো এই যে এই প্রমাণটা নেওয়ার জন্য, এই পরিচয়টা নেওয়ার জন্য তোমাকে আগামী 4টা মাস 5টা মাস তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ শিকারের মধ্যে দিয়ে যেতে হবে। এই তোমাকে যে ত্যাগ স্বীকার করবা, যে পরিশ্রমটা করবা, এই পরিশ্রমটা তুমি কোন ওয়ে করবা, কিভাবে করলে তোমার পরিশ্রমটা কার্যকর ভূমিকা পালন করবে, লিস্ট মানে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসে গিয়ে একটা ভালো একটা ইনপুট দিয়ে আউটপুটটা নিতে পারবা, সেই সিস্টেমগুলো তোমাদেরকে বলবে আমাদের আজকে ইংলিশ সেক্টর, সে হচ্ছে আরিয়ান ভাইয়া। এই ভাইয়া তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা শুনে আসছো যে ক্লিস টেবল থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এখন ক্লিস টেবল পড়তে গেলে তোমাকে তাকে বেসিক স্ট্রং হইতে হবে। ক্লিস টেবল এমন একটা বই যেখানে গ্রামারে সব রুলস দেওয়া। এখন তোমাকে আমি নদীতে সাঁতার শিখাবো, পুকুরে সাঁতার শিখাবো, দেন তোমাকে আমি সাগরে ছাড়বো, কারণ সাগর যে ঢেউ, এই ঢেউর বাড়ি খেয়ে তুমি কুলাইতে পারবে না। এখন তোমাকে আগে ছোট জিনিসগুলো শিখাইতে হবে, দেন হচ্ছে তোমার যখন আমি সমুদ্রের মধ্যে ছেড়ে দিব তখন তুমি স্টে করতে পারবা। তার মানে আমার মূল কথা হচ্ছে ক্লিপস টেবল পড়বা, ঠিক আছে, কিন্তু এই ক্লিপস টেবল পড়ার আগে তোমাকে কি করতে হবে? পুকুরে সাঁতার কাটতে হবে, নদীতে সাঁতার কাটতে হবে, বেসিক স্ট্রং করতে হবে। দেন হচ্ছে তুমি কি করবা, তোমার হচ্ছে মূল পয়েন্টে যাবা, সমুদ্রে যাবা। তো সমুদ্রে যাওয়ার আগে তোমাকে সমুদ্রে সাঁতার শিখাবে আমাদের আদিয়ান ভাইয়া। ভাইয়া তোমাকে আজকে সুন্দর মতো দেখাবে যে নাউন না ভাই, হ্যাঁ, নাউন টপিক থেকে যে কোশ্চেন গুলো বিগত বছর আসছে, আগের বছর কিরকম কোশ্চেন আসতে পারে একটা নমুনা তোমাদের দেখাবে। ভাইয়া A to Z তোমার ক্লিয়ার করে দিবে। ভাই কথাগুলো শুনবা একেবারে একটু, মানে ক্লাসের লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? হ্যাঁ ভাইয়া। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমাদের শুভ ভাইয়া ইন্ট্রো দিয়ে দিল। আজকের ক্লাসটা ফুলি ওভারঅল হবে হচ্ছে বেসিক টপিকের উপরে, এবং আমরা যেটা বলছিলাম যে ক্লিপস টিউটোরিয়ালস এর উপর ক্লাসটা হওয়ার কথা, এবং সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনাদের শুধুমাত্র ক্লিপস টিউটোরিয়ালস থেকে প্রশ্ন সমাধান করলেই তো সবকিছু সমাধান না। তো সেইটার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে তো আমরা বেসিক কোথায় কোথায় দুর্বল এবং কোথায় কোথায় আমাদের আসলে ফোকাস করা উচিত, সেই প্রত্যেকটা অংশ আমাদের টাচ করার পরে, এবং আমরা ভাবছি যে সেইটার পরে আপনাদের একদম দেখাই দেবো হাতে কলমে আসলে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সমাধান করা উচিত। যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ক্লিপস টিউটোরিয়ালস থেকে সরাসরি প্রশ্নগুলো তোলে, এবং আমরা ওই প্রশ্নগুলো যেগুলো খুব বেশি কমন এবং যেগুলো পড়া দরকার, জাস্ট ওই অংশগুলোকে আমরা ফুলি নিয়ে কথা বলবো। তো তার আগে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ক্লিপস টিউটোরিয়ালের জন্য যা যা দরকার, যে বেসিক ব্যাপারগুলো দরকার, যেগুলো একবার গ্রাউন্ড ফ্লোরের কথাবার্তা, ওই অংশগুলোকে নিয়ে আমরা কথা বলবো। তো সরি, তো আচ্ছা, ক্লাস শুরু করার আগে প্রথমত জানতে চাই আসলে কে কোথা থেকে আমাকে দেখছো, এবং আমার কথা এবং আমাকে দেখা যাচ্ছে না স্পষ্ট জানিয়ে দিবা। আহ, এবং আজকে আমরা যে সমস্ত ব্যাপারগুলো কথা বলবো, দেখো আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিপস এবং টিউটোরিয়ালস যা যা থাকে এক্স্যাক্টলি আসলে, এবং ওই অংশগুলোর মাঝখান দিয়ে সবচেয়ে বেসিক যে অংশগুলো আছে সেটা হলো আমাদের পার্ট অফ স্পিচ। হ্যাঁ, পার্ট অফ স্পিচ। দেখো এই এই অংশটা এই অংশটা যে এত বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, এক কথা বলতে গেলে যে আসলে এই অংশ থেকে আমাদের ফুল ওভারঅল প্রশ্নটা হয়ে থাকে। এবং দেখবো যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসেই জাস্ট এই টপিক থেকে বাদ দিয়ে আমরা ভয়েস করি, নারেশন করি, এটা করি সেটা করি, সমস্ত কিছু করে ফেলতেছি, বাট এই ফুল টপিক থেকে আমরা বাদ দিয়ে দিই। কিন্তু এক্স্যাক্টলি এই টপিক থেকেই মূলত আসলে পরীক্ষাটা আসে। আমরা যাহা না পড়ি এবং ওখান থেকে প্রশ্নগুলো আসে। সত্য কথা বলতে কি জানো, যারা আসলে এক্স্যাক্টলি ভালো শিক্ষার্থী, যারা আসলে রিয়েলি মেধাবী শিক্ষার্থী, আমার কাছে যতটুকু মনে হয় আসলে যারা মেধাবী শিক্ষার্থী তাদের যেটা খুব বেশি প্রয়োজন যে কি কি পড়তে হবে তা জানার চেয়ে কি কি পড়তে হবে না সেটা জানা জরুরি। তো সেইখান থেকে আমরা আসলে তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে একজ্যাক্ট জায়গাটা ফোকাস করার চেষ্টা করবো, কেমন? তো সেইখান থেকে পার্ট ইউজ করবো আমরা নর্মালি। পাশাপাশি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে কথা আছে একটা, তারপরে ওভারঅল ভার্ব নিয়ে কথা বলার চেষ্টা করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে হবে। এই ফুল অংশগুলো ভয়েস নারেশন সবগুলো জিনিস নিয়ে আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো নিব। তো আপাতত আজকে আমরা যেটা নিয়ে তোমাদের ক্লাস আয়োজন করেছি সেটা হচ্ছে যে নাউন। হ্যাঁ, আমাদের ক্লিপস এবং টিউটোরিয়ালস ভিত্তিক যে অংশগুলো নাউন থেকে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো, তো এই নাউন নিয়ে আমাদের হালকা একটু বিস্তারিত কথাবার্তাও হবে, এবং পাশাপাশি এখান থেকে প্রশ্নগুলো আমরা সমাধানও করবো। আমরা কিছু কিছু প্রশ্ন ঠিক পরীক্ষা আসার মতো, একদম ঠিক পরীক্ষা কি করে প্রশ্নগুলো আছে ঠিক ওই টাইপের কিছু প্রশ্ন আমরা আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। এগুলোর পাশাপাশি এগুলো ব্যাখ্যা দেবো, এবং পাশাপাশি এই নাউন নিয়ে হালকা পাতলা বিস্তারিত কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি অনেকেই জয়েন হয়ে যাচ্ছে আমাদের সাথে, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছ
আমাদের একটু জানাবা, এবং পাশাপাশি যারা এখনো ক্লাসে জয়েন হতে পারেনি তাদেরকে মেনশন করে দাও, এবং তোমাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবো। ঠিক আছে, পুষ্পিতা দাস ময়মনসিংহ থেকে আসছো, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছো, তোমাদের সকলকে আজকে এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ওকে প্লিজ। তো ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমরা বলছি এই কথা, দেখো খেয়াল করে দেখো, বলছে ফার্স্ট ওয়ান নাম্বার একদম ঠিক নাউন থেকে, যে হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা তাহলে এখন এখানে একটু দয়া করে দেখো, এখন এ বি সি এবং কি ডি। আচ্ছা এই চারটা অপশনের মাঝখান থেকে আমাদের সবাইকে বলতে হবে আসলে এটা কোন নাউন। এটা একদম বেসিক একটা প্রশ্ন এবং আমরা আশা করি অনেকে জানো, তারপর হালকা একটু কথা বলতে হবে। ঠিক আছে, যে হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এই ব্যাপারটা মনে রাখবো, একটু ব্যাখ্যায় চলে যায় হালকা পাতলা, জানি আমরা সকলে, সেটাও একটা ভালো কথা। আবার একটু বলি দিই, দেখো ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ এই ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনের কথাটার মানে হলো যে উপাদানবাচক শব্দ, মানে উপাদানবাচক যে সমস্ত শব্দগুলো আছে তাদেরকে আমরা নর্মালি ম্যাটেরিয়াল নাউন হিসেবে আখ্যায়িত করি। ঠিক আছে, আচ্ছা আর ম্যাটেরিয়াল নাউন মানে হলো, আরেকটা কথা একটু বলে রাখি, মনে রাখবা অলওয়েজ, যে ম্যাটেরিয়াল নাউন শব্দটার মানে হলো যে আমাদের উপাদান থাকবে, কি থাকবে উপাদানবাচক বিশেষ্য থাকবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে এটাকে আমরা কাউন্ট করতে পারবো না। কি করতে পারবো না? কাউন্ট করা যাবে না। ঠিক আছে, গণনা করা যাবে না, গণনা করা যাবে না। ঠিক আছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যদি একটা কোনো ম্যাটেরিয়াল নাম হয় সেটাকে তুমি ই করতে পারবে না, কাউন্ট করতে বললাম, গণনা করা যাবে না, এবং পাশাপাশি তুমি এটাকে প্লুরাল করতে পারবে না। কি করতে পারবে না? প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। ঠিক আছে, যদি কোনো একটা নাউন ম্যাটেরিয়াল নাউন হয় এক্স্যাক্টলি, তাহলে এই তিনটা শর্ত সে মেনে চলে। একটা শর্ত হচ্ছে সে অলওয়েজ উপাদানবাচক শব্দ হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে গণনা করা যাবে না, এবং তৃতীয় কথা হচ্ছে তাকে প্লুরাল করতে পারবে না। এটা হচ্ছে নর্মাল একটা ম্যাটেরিয়াল নাউনের শর্ত। আচ্ছা, তো সেই দিক থেকে বলছে যে নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন, এখন তিনটা অপশন আছে, একটা হলো গ্রুপ। তো গ্রুপ শব্দটা আসলে অনেকগুলো মানুষের সমষ্টি একটা বোঝে। আমরা জানি যে যে সমস্ত নাউনগুলো দ্বারা অনেকগুলো মানুষের সমষ্টি বোঝে, সেটা আমাদের কি হয়, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হয়। দ্যাটস ওয়াই অবজেক্টিভ কারেকশনের ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবা, আসলে আমরা যেটা আমাদের উত্তর হওয়ার কথা সেইখান থেকে আমরা প্রশ্নের বাদ দিব, আগে বাদ দেওয়ার একটা ব্যাপার মনে রাখবা। এখান থেকে বাদ দিই আমরা, যেহেতু এটা একটা আমাদের চাচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, তাই তো, তাহলে গ্রুপ একটা কালেকটিভ নাউন, তো এটা আমাদের হচ্ছে না, বাদ। এই ক্ষেত্রে সিরিয়াসনেস কথাটার মানে হলো যে কি বলে সেটাকে, সিরিয়াসনেস মানে হলো তোমার একটা বিষয়ের প্রতি তুমি সচেতন কিনা। তো সেই জায়গা থেকে এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও আমাদের বাদ। আর পার্টি শব্দটাও মানে হচ্ছে এক্স্যাক্টলি এক কথা বলতে সেটাও একটা কালেকটিভ নাউন, কারণ পার্টি মানে হচ্ছে একটা মানুষের কোনো পার্টি হয় না, অনেকগুলো মানুষ মিলে একটা পার্টি হয়। তো সেই জায়গা থেকে এটাও আমাদের অপশন উত্তর আসছে। তাহলে আসছে কোটা, এই একটা মিট। মিট অর্থ কি জানো? যে মিট শব্দের অর্থ হচ্ছে মাংস, তাই তো। তাহলে উত্তরটা কি হবে তাহলে? তাহলে এখানে আমরা বলতে পারছি যে হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন, এটা হবে আমাদের নরমালি মিট। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন কালেকটিভ নাউন। দেখো প্রশ্ন কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। বলছে কি যে নিচের কোনটি, এই চারটা অপশনের মাঝখান থেকে নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই যে নট ভালো করে খেয়াল করে দেখবে। অনেক সময় দেখা যায় কি আমরা প্রশ্ন পড়ার সময় এই নোটটাকে বাদ দিয়ে দিই, তখন আমাদের কাছে মনে হয় কি যে চারটা অপশনের মাঝখান থেকে কোনটা কালেকটিভ নাউন, কিন্তু উত্তর প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে যে চারটা অপশন দেওয়া আছে, চারটের মধ্যে থেকে কোনটা কালেকটিভলি নয় সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু আমাদের ভুল করে দেখা যাবে না। তো দ্যাটস ওয়াই প্রশ্নটাকে ভালো করে দেখবা, তারপর উত্তর করার চেষ্টা করবা। বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, চারটা অপশনের মাঝখান থেকে আমাকে বের করতে হবে কোনটি কালেকটিভ নাউন নয়। নাম্বার 1 নেভি, নাম্বার 2 পাবলিক, লাভ এন্ড অর্কেস্ট্রা। আচ্ছা এই ক্ষেত্রে মনে রাখবো সবসময় যে সমস্ত বাহিনীর নাম, সমস্ত বাহিনী, সমস্ত বাহিনী হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। সেখানে কি আছে? সেখানে হচ্ছে নর্মালি পুলিশ, আর্মি, নাকি নেভি, আর কি আছে, আর যতগুলো আছে প্রত্যেকটা আমাদের কি নাউন, প্রত্যেকটা হচ্ছে আমাদের নর্মালি কালেকটিভ নাউন। তার মানে যেহেতু আমরা বলছি কোনটি কালেকটিভলি নয়, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি নাকি। একটা কথা আছে, আমাদের গ্রামে গঞ্জে বলে যে আমার মেয়েটাকে না পুলিশের সাথে বিয়ে দিয়েছি। আচ্ছা পুলিশ অর্থ কি জানো? পুলিশ শব্দ অর্থ পুলিশ বাহিনী। পুলিশ অর্থ কি? পুলিশ বাহিনী। তাহলে অর্থটা কেমন হয়ে গেল না, যে আমার মেয়েটাকে পুলিশ বাহিনীর সাথে বিয়ে দিয়েছি নাকি। বাহিনী কি একটা, অনেকগুলো মিলে একটা বাহিনী হয়। তো সে জায়গা থেকে কথাটা ভুল। তাহলে কি বলা উচিত? আসলে এই পুলিশের কমন নাম হচ্ছে পুলিশ, পুলিশ, পুলিশ ম্যান, তাই না। পুলিশ ম্যান যদি কথাটা বলে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ঠিকঠাক আছে, আসলে যে কোনো একটা পুলিশকে বোঝাবে। তো ওই জায়গা থেকে আমাদের কথা বলার মাঝখান থেকে একটু ভুল আছে। তাহলে এই কথা বলা যাবে না আজকে থেকে, সেটা হচ্ছে আমি আমার মেয়েকে অথবা আমার ছেলেকে পুলিশের সাথে বিয়ে দিয়েছি, বিয়ে করাইছি, বলা যাবে না। তো সেই জায়গাতে আমি আবার বলছি যে সমস্ত বাহিনীর নাম হচ্ছে আমাদের কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নম্বর বাদ হচ্ছে না আমাদের, যেহেতু আমরা কালেকটিভ নাউন নয় কোনটি সেটাকে আইডেন্টিফাই করতেছি। নাম্বার 2 পাবলিক। আচ্ছা
পাবলিক তো ব্যাপারটা মানে হলো জনগণ, জনগণকে একটা মানুষের কখনো জনগণ, জনগণ মানে সবাই মিলে একটা জনগণ ব্যাপার স্যাপার হয়, তার মানে এটাও তো আমাদের কি কালেকটিভ নাউন, তাহলে এটাকে আমরা নিতে পারতেছি না নাকি। আর এইখানে সি লাভ, লাভ শব্দ অর্থ কি? লাভ শব্দ অর্থ ভালোবাসা। এখন আমরা জানি নাউন নরমালি দুই প্রকার, একটা হচ্ছে কালেকটিভ নাউন, সরি একটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন, আর একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সেইখান থেকে আমরা বলছি কি কনক্রিট নাউন মানে হলো যে সমস্ত নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় নাকি টাচ করা যায়, মানে এক কথায় আমাদের চোখ খোলার পরে আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই প্রত্যেকটা হচ্ছে আমাদের কনক্রিট নাউনের মাঝখান থেকে পড়ে, এবং সেইখান থেকে। আর বাকি যে উল্টাটা, উল্টাটা হচ্ছে কি যেটা আসলে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট একটা ফিলিংস এর ব্যাপার, তো ওইটাকে আমরা নর্মালি বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেই জায়গা থেকে লাভ, ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ফিলিং মানে ভিতর থেকে একটা ফিলিংস একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে উত্তরটা আমাদের কি রাইট আনসারটা কি হবে বলুন তো? লাভ হবে নাকি। আচ্ছা, তাহলে একটা কমেন্ট করেছেন, ওটা বুঝতে পারছি ব্যাপারটা। বলছে অর্কেস্ট্রা মিনিং, আচ্ছা অর্কেস্ট্রা মিনিং হচ্ছে বাদক দল, যারা আসলে যন্ত্রপাতি বাজায়, তাদের ওদের একটা দল ভিত্তিক একটা ঘটনা থাকে না, তো ওদের সবাইকে মিলে একসাথে অর্কেস্ট্রা বলা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাহলে এটা আমাদের বাদ, তাহলে হচ্ছে কি, তাহলে উত্তর হচ্ছে আমাদের লাভ। লাভ কি? লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমাদের কালেকটিভ নাউন নয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট ওয়ান বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে বলছে আছে নিচের চারটা অপশনের মাঝখান থেকে আসলে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে আমরা একটু আগে যেটা বললাম সেটা হলো অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, জাস্ট ইটস ওয়ান কাইন্ড অফ ফিলিংস এর ম্যাটার। তো ওইটা আমরা দেখবো আসলে কোনটা, আমরা বাদ দিব আগে। হ্যাঁ, বাদ দেওয়ার পর যেটা হবে সেটা দেখা যায় কি করা যায়। দেখো খেয়াল করে দেখো, চাইল্ড শিশু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না নাকি, তো এটা আমাদের অবশ্যই কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। বয় বালক দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অবশ্যই যায়। ফ্যামিলি এটা কালেকটিভ নাউন, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় নাকি। ফ্যামিলি মানে হচ্ছে অনেকগুলো মানুষ একটা ফ্যামিলি হয়, তো সেই জায়গা থেকে এটা হলো কালেকটিভ নাউন। ওকে, আর বয় কমন নাউন নাকি, চাইল্ড কমন নাউন। আসে কি এই যে চাইল্ডহুড, শৈশব, শৈশব কি ধরা যায়? শৈশব ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট স্মৃতিচারণ করে একটা ব্যাপার। তো ওই জায়গা থেকে আমরা উত্তর, সঠিক উত্তর কি বলেন তো? এই চাইল্ডহুড। হ্যাঁ, ইয়েস, গুড, এটা হচ্ছে আমাদের চাইল্ডহুড। সবাই বুঝতে পারছে ব্যাপারটা? আর কি কি আছে দেখেন তো। লাভ শব্দটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, তারপরে ঘৃণা করা। আচ্ছা, এই হ্যাট কি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা বলেন তো দেখি, সবাই সবাই একটু বলবেন তো দেখি। আমি এটা জাস্ট লিখলাম যে আসলে হ্যাটটা কি নাউন, বলেন তো দেখি। হ্যাটটা, হ্যাট হ্যাট শব্দটা কি আসলে এক্স্যাক্টলি? হ্যাট শব্দটা কি বলেন তো দেখি। হ্যাট শব্দটা কি? এটা কি নাউন, এটা কি প্রনাউন, নাকি ভার্ব, নাকি কি নাউন? হ্যাট শব্দটা কি? সবাই সবাই রেসপন্স করুন দেখি, হ্যাট শব্দটা কি? হ্যাট, এই হ্যাটটা কি হবে? হ্যাটটা কি আসলে, এটা কি নাউন, এটা কি ভার্ব, নাকি প্রনাউন? এটা হ্যাট, হ্যাট কি হবে? একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো প্রশ্ন পাওয়ার পরে কিন্তু যদি এই কথা বলে যে দেখেন তো, যে দি ওয়ার্ড হ্যাট ইস, এটা কি? এক নম্বর দিল, এটা কি নাউন? নাম্বার 2 দিল, এটা কি প্রনাউন নাকি, নাকি এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা? একটু ভালো করে খেয়াল করে দেখবেন। দেখেন, ঘৃণা করা একটা জিনিস, আর একটা হলো ঘৃণা নাকি। হ্যাট শব্দের অর্থ হলো ঘৃণা করা, এটা কিন্তু আমাদের ভার্ব ফর্ম, এটা আমাদের কি ফর্ম? ভার্ব ফর্ম। এটা কিন্তু আমাদের ব্যাপার না। অনেক সময় বলে যে ভালোবাসা, ঘৃণা করা, প্রশংসা করা, ওই দিক থেকে আসলে সত্য কথা বলতে এটা আমাদের নর্মালি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্মালি মনে রাখবেন। তাহলে এই যে হ্যাট শব্দটা, হ্যাট এটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম, এটা হলো ঘৃণা করা। আর ঘৃণা ইংরেজিটা হচ্ছে হ্যাট্রেট, ভালো করে খেয়াল করবেন। এই যে হ্যাট্রেট, এই হ্যাট্রেট শব্দের অর্থ হলো ঘৃণা। ঘৃণা কিন্তু আবার দেখা যায় না, ঘৃণা দেখা যায়। তো ওই দিক থেকে এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন এটা? এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো শুধুমাত্র হ্যাট কিন্তু না, আমি আবার বলছি, তাহলে হ্যাট শব্দ ঘৃণা করে, এটা হলো আমাদের ভার্ব ফর্ম। বাট এইটা নাউন ফর্ম হচ্ছে আমাদের হ্যাট্রেট, আর যখন হ্যাট্রেট হবে তখন এটা হচ্ছে আমাদের ঘৃণা করা, কি মানে সরি ঘৃণা। আর যখন ঘৃণা হবে তখন এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা, গুড। ওকে, এটা আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এক নম্বর কি হবে? চাইল্ডহুড হবে। নেক্সট ওয়ান বলছে হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স। এই নিচে চারটা অপশনের মধ্য থেকে এ বি সি, এই চারটার মধ্য থেকে বলছে আসলে কোনটা
আমাদের সবগুলা নাউনই কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। সবাই উত্তর করার চেষ্টা করি এবং দেন আমরা ব্যাখ্যায় চলে যাব। দেখি কি হবে। তাহলে একটা আমার হচ্ছে যে আমাদের ইউনিটি আগে বাদ দিব, আমরা আগে বাদ দেওয়ার চেষ্টা করবো আসলে কোনটা। আমাদের প্রশ্নটাকে ভালো করে বুঝবো। বলছে হু ইজ গ্রুপ অফ ওয়ার্ডস, নিচের কোন গ্রুপের ওয়ার্ড গুলো কালেকটিভ নাউন। কি নাউন মানে সমষ্টিবাচক শব্দ। তাহলে একটা আমার আছে ইউনিটি, পভার্টি, নাম্বার 2 হচ্ছে ক্যাটেল, আর্মি, নাম্বার সি হচ্ছে টিম, স্টিল, নাম্বার ডি হচ্ছে মিল্ক এবং ওয়াটার। আগে বাদ দিই আমরা, হ্যাঁ নরমালি বাদ দেওয়ার চেষ্টা করি। দেখি সবাই একটু উত্তর করার চেষ্টা করি, দেন আমরা ব্যাখ্যায় চলে যাবো। তাহমিনা সুলতানা কাশ্মীর বলছেন পারি না। অবশ্যই পারবা, একটু ধৈর্য রাখো এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখো, পড়াশোনা করতে থাকো নিয়মিত, অবশ্যই পারবা। পারবা না কেন, মানুষ করে, তার মানে তুমিও পারবা। তুমি পারো বা না পারো, হ্যাঁ সিটকে ফাঁকা থাকবে। দ্যাটস ওয়াই নিজের উপর আত্মবিশ্বাস রেখে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ একদিন একদিন চান্স তোমার হবেই এবং তুমি সেটা ডিজার্ভ করো। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো এবং তোমার যে পরিশ্রম করার কথা যদি সেটা করতে পারো তোমার চান্স পাওয়ার জন্য, সেটা অবশ্যই তুমি একটা সিট ডিজার্ভ করো এবং তুমি সেখানে পাবা। তো দ্যাটস ওয়াই পারি না এই সমস্ত কথাগুলো বলা যাবে। যখন তুমি নিজের কাছে ইনপুট দেবে এইটা যে আসলে আমি পারি না, আমার দ্বারা হবে না, দেখবা তোমার যত নেগেটিভ চিন্তা ভাবনা আছে পৃথিবীতে সমস্ত কিছু তোমার উপর ভর করবে এবং দিন শেষে তোমাকে পড়াশোনা থেকে ব্যাঘাত করতে সাহায্য করবে। তুমি পড়াশোনা করতে পারবে না, তুমি যেখানে 6 ঘন্টা পড়াশোনা করার কথা সেখানে তুমি চলে আসবা 1 থেকে 2 ঘন্টায়। অনেক সময় ডিপ্রেশন কাজ করবে। তো দ্যাটস ওয়াই ওই সমস্ত চিন্তাই করা যাবে না। তোমার জাস্ট খালি মাথায় এইটুকু রাখতে হবে। আমি জাস্ট একটা কথা বলি, তোমার লাইফ থেকে তুমি না শব্দটা বাদ দিয়ে দাও। না শব্দটা বাদ দিয়ে দিও তো আমাদের চান্স হবে না। এই যে কথাটা অনেক সময় বলি আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন চাপে, বিভিন্ন ডিপ্রেশনে, একদম ইরেজ করে ফেলো। জাস্ট এইটুকু মনে রাখো, আমার একটা চান্স লাগবেই। আমার সিট হচ্ছে 3000, ধরো নিচ্ছে আমরা 3000 সিট আছে, আমার সিট লাগবে কয়টা? আমার সিট মাত্র একটা। আমি কি 3000 সিটের মাঝখানে একটা সিট পাবো না? জাস্ট এই সেন্সটাকে রেখেই তুমি পড়াশোনার সামনে আগিয়ে যাও, তোমার দ্বারাই সম্ভব এবং তুমি চান্স পাবে একটা, রাইট? তো দ্যাটস ওয়াই ওই জায়গা থেকে যত নেগেটিভ চিন্তা ভাবনা আছে দয়া করে কোনোভাবে করা যাবে না। করলেই তুমি হতাশ এবং তোমার করলেই তোমার দ্বারা চান্স হবে না। তো দ্যাটস ওয়াই আমি বলছি এই কথা। তো অলওয়েজ নিজের উপর বিশ্বাস রাখো এবং পড়াশোনা করতে থাকো। এবং দেখো তাহলে বলছে যে নিচের কোন গ্রুপগুলো ওয়ার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আমরা বাদ দিই। দেখো খেয়াল করে দেখো, তাহলে এখানে আছে ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে তোমার একতাবদ্ধতা। তো এইটা হচ্ছে যে ব্যাপারগুলো হচ্ছে আমরা এটা 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 এক প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে আসলে, এটা বলা যায়। এবং পভার্টি, দারিদ্রতা, এটাও কিন্তু পড়ে না আসলে। তো আমাদের বলছে কালেকটিভ নাউন বের করতে নাকি। তো ওই দিক থেকে তাহলে আসলে এটা মিলে না, যে একটা মিলে না এবং এটা মিলে না, এটা আমাদের হচ্ছে না, বাদ। নাম্বার 2 হচ্ছে ক্যাটেল এবং আর্মি। দেখো আমরা ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর দল, আমরা আসলে কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করি, এটা আমরা জানতে হবে। এবং আর্মি শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। তো এটাকে আমরা হাতে রাখলাম, দেখি কি করা যায়। আমরা নর্মাল দৃষ্টি এটা সঠিক, দেখি তারপরেও আরো কিছু আছে কিনা। নাম্বার সি টিম। টিম শব্দের কালেকটিভ নাউন ভালো কথা, কিন্তু স্টিল শব্দটা দেখো, স্টিল কিন্তু কালেকটিভ নাউন না। তো ওই দিক থেকে এটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে, তাহলে এটা আমরা নিতে পারতেছি না, একটা হয় না। আর মিল্ক শব্দটা হচ্ছে আমাদের নর্মালি ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাহলে এটা আমাদের যাচ্ছে না। তাহলে আছে কি, এটা আমাদের সার্বিক দিক থেকে ঠিক। তাহলে উত্তর কি হবে? বি। আচ্ছা মেহরাজ আফরোজ কথা বলছে ক্লিপস এন্ড ট্রুফেলস নিয়ে খুব বলবেন আজকে। এই ক্লিপস এবং ট্রুফেলস নিয়েই মূলত কথাবার্তা হচ্ছিল। আমি বললাম যে দেখো আসলে সবচেয়ে সত্যিকার অর্থ হচ্ছে এটা যে ক্লিপস ট্রুফেলস যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সবগুলো নর্মালি বিভিন্ন টপিক থেকে নিয়ে আসা। আমরা হালকা একটু বেসিকটা গ্রো করার পরে এবং তোমাদের সবাইকে নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে এবং যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক ওই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসে তোমাদের সামনে কি করে হলে কিভাবে হয় না প্রত্যেকটা অংশ ধরে ধরে বোঝাবো। আপাতত তোমাদের গ্রাউন্ডটা ক্লিয়ার করা দরকার। যদি আমরা ভিতরটা ব্যাপারটা না বুঝতে পারি, হ্যাঁ তোমাদের পুকুরে সাঁতার কাটানো বাদ দিয়ে তোমাদের সাগরে রেখে দিলাম, তোমাকে সাঁতার কাটতে পারবা? অবশ্যই পারবে না। তো ওই জায়গা থেকে আমরা চাচ্ছি এইটা যে তোমাদের একটু গ্রাউন্ডটা ক্লিয়ার করে, তোমাদের একটু বেসিকটা স্ট্রং করে আমরা দেন ক্লিপস এন্ড ট্রুফেলে চলে যাবো। দেন দেখবা যে প্রত্যেকটা কথা আমরা কোথায় কোথায় বলছিলাম তোমাদের মনে করাই দেবো এবং তোমরা আসলে ওখান থেকে প্রশ্ন উত্তর করতে পারবে। তো ওইটার উপর ভিত্তি করে আসলে ক্লিপস ট্রুফেলস এর বেসিক আমরা ক্লাস নিচ্ছি আজকে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি কি আছে, এখানে দেখো খেয়াল করে দেখো হুইচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন। তো বললাম তাহলে এই ক্ষেত্রে আমরা বাদ দেবো আগে, এটাও বাদ দেবো, এটাও বাদ দেওয়ার মাঝখানে পরে এটাও বাদ দেবো। কারণ কি, এগুলো হচ্ছে আমাদের একটু মিলে না। তো মিলে কি, এই যে এটা আমাদের মিলে, ঠিক আছে? ব্যাপারটা কিছু কিছু ওয়ার্ড একটু কষ্ট করে মনে রাখবো। আমি একটা স্লাইড নেই, একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু হালকা ব্যাখ্যায় চলে যায়, হ্যাঁ দয়া করে একটু ভালো করে শুনবা। দেখো ব্যাখ্যায় চলে যায়। কালেকটিভ নাউন নিয়ে আমাদের একটু হালকা কথাবার্তা আছে।
কালেকটিভ একটু হালকা কথাবার্তা বলি আমি, দেখো এখান থেকে প্রশ্ন উত্তর করতে পারবে। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক শব্দ। কি বাচক শব্দ? সমষ্টিবাচক শব্দ। যে কোনো সমষ্টিবাচক শব্দ হলে সেটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ধরি। খেয়াল করে দেখো, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বলছে কি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আজীবন কালেকটিভ নাউন, যেমন টিম। এই টিম শব্দটা শুনলে কি আমাদের মনে জাগে না আসলে টিম শব্দটার কথার মানে অনেকগুলো মানুষের সমষ্টি? এই টিম কখনো একটা মানুষ হয় না, টিম অনেকগুলো মানুষ নিয়ে গঠিত হয়। তাহলে ওই দিক থেকে টিম শব্দটাকে আমার কালেকটিভ নাউন হবে না? ভালো করে খেয়াল করে দেখো, তোমার মাথায় একটু জিজ্ঞেস করো, আর তোমার ব্রেনটা একটু খাটো ভাইয়া, তাহলে টিম শব্দের অবশ্যই কালেকটিভ নাউন ভালো করে জানি আমরা, এগুলো সবাই জানি আমরা। এই গ্রুপ শব্দ অর্থ দল, এই গ্রুপ মানে একটা মানুষ হয় না, এটা কালেকটিভ নাউন, এটা আমরা সবাই জানি। আচ্ছা, পাশাপাশি আর কি কি আছে দেখো, ফ্যামিলি। এই ফ্যামিলি কোনো একটা মানুষ হয়? ফ্যামিলি গড়তে গেলে বিয়ে শাদী করতে হয়, বাচ্চা কাচ্চা হইতে হয় নাকি? সবাইকে মিলে একটা ফ্যামিলি শব্দটা হয়। তো ফ্যামিলি শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এবং ক্লাস, দেখো তো খেয়াল করো, খেয়াল করো ভাই, ক্লাস। ক্লাস কখনো একটা মানুষ হয়? ক্লাস অনেকগুলো মানুষ মিলে একটা ক্লাস হয়। তো ওই জায়গাতে ক্লাস একটা কি নাও? কালেকটিভ নাউন। এগুলো আমরা নর্মালি সবাই জানি। কমিটি শব্দ, কমিটি ভালো করে স্পেলিং ভালো করে দেখবা, COMMI, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে হাজারবার, আগেও আসছে, আজকেও আসবে, কালকেও আসবে, পরবর্তী দিনও আসবে। যতদিন পরীক্ষা বেঁচে থাকবে, এক কথা যতদিন পরীক্ষা বেঁচে থাকবে ততদিন এই কমিটি শব্দটা স্পেলিং কি হবে, সঠিক কোনটা বেঠিক কোনটা, এটা পরীক্ষা আসবেই, স্বাভাবিক, 100% শিওর। তো ওই জায়গা থেকে ভালো করে খেয়াল করে দেবে, একদম বেসিক থেকে ক্লাসগুলো করার চেষ্টা করবা, ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার একটা চান্স হবেই হবে। কেমন? আচ্ছা, তাহলে কমিটি শব্দটা আমরা স্পেলিং ব্যাপারটাকে দেখলাম, এবং কমিটি মানুষটা মানে কমিটি শব্দটাও অনেকগুলো মানুষের সমষ্টিত হয়, দ্যাটস ওয়াই ওই জায়গা থেকে কমিটি শব্দটা একটা কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পারার কথা। এবং পাশাপাশি দেখো আর কি কি আছে, এই যে একটু খেয়াল করো ভাইয়া, এই যে স্কুল শব্দটা কি নাউন বলো তো দেখি, সবাই সবাই একটু বলবো তো স্কুল নাউনটা কি, স্কুল শব্দটা কি নাউন দেখি, কে কে পারো? স্কুল শব্দটা কি নাউন বলো? স্কুল শব্দটা কি? আজকে যারা আজকে যা যা শিখতে যাবা, হ্যাঁ এক্স্যাক্টলি এক্সক্লুসিভ কিছু শিখতে যাবা, যেটা ছাড়া যেমন শিখো নাই, দেখো খেয়াল করে দেখো, বলো বলো ভাই, স্কুল শব্দটা কি নাউন? স্কুল, কুইক। দেখি স্কুল শব্দের কি নাউন হবে? আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। আচ্ছা, দেখো 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 সবাই বলো, স্কুল শব্দটা কি নাউন হবে বলো, কুইক। আমাদের আদ্রিতা চৌধুরী বলেছেন যে কালেকটিভ নাউন। দেখো স্কুল শব্দের অর্থ কয়েকটা হতে পারে। স্কুল শব্দ তো বিদ্যালয়, স্কুল অর্থ কি? বিদ্যালয়। যদি যখন এই স্কুল শব্দটা দ্বারা বিদ্যালয় বুঝাবে তখন এটা কমন নাউন। কি নাউন? কমন নাউন। খেয়াল করে দেখবা, কিন্তু যেহেতু আমরা যারা যারা কালেকটিভ নাউন কথাটা বলছো ভাইয়ারা, তারা কিন্তু একটু চালাক মানুষ। কেন জানো? ওরা দেখে তো উপরে দেখছে ক্যাপশন যেহেতু কালেকটিভ নাউন, তো ওই জায়গা থেকে এখানে যেহেতু আমি লিখছি এই সারিতে, তো ওই দিক থেকে ওরা বলে দিচ্ছে কালেকটিভ নাউন। চালাক মানুষ, কিন্তু আসলে ব্যাখ্যাটা একটু এদিক সেদিক আছে ওদের, তাই না? যারা যারা বলছে কালেকটিভ নাউন অবশ্যই একটু হালকা চালাক মানুষ। তো আমি কিন্তু বলে দিই, দেখো স্কুল শব্দের অর্থ দুইটা। স্কুল শব্দের অর্থ যদি বিদ্যালয় বোঝায় তাহলে এইটা মান হলো কমন নাউন, কিন্তু স্কুল শব্দের অর্থ আরেকটা হতে পারে। সেটা কি? স্কুল শব্দের অর্থ হলো মাছের জাগ। অর্থ কি? স্কুল শব্দের অর্থ কি বলতো ভাইয়া? স্কুল শব্দের অর্থ হলো মাছের ঝাঁক। মনে থাকবে আজকে থেকে, যখন এই স্কুল শব্দটা দ্বারা মাছের ঝাঁককে নির্দেশ করবে তখন স্কুল শব্দটা হলো আমাদের কালেকটিভ নাউন। আবার যখন স্কুল শব্দটা দ্বারা বিদ্যালয় বুঝাবে তখন স্কুল শব্দটা হলো আমাদের কমন নাউন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারলাম ব্যাপারটা? একদম দিল থেকে বলো বুঝতে পারলা কিনা আসলে ঘটনাটা। আচ্ছা, ওকে, ডান। এটা একটা ব্যাপার পেলে। এবং দেখো শোল, এই শোল শব্দের অর্থ কিন্তু মাছের জাগ। এই শোল দ্বারা যে বোঝায় স্কুল শব্দের দ্বারা তাই বোঝায়। ওকে, কথা কি ক্লিয়ার? স্কুল শব্দটা যখন কমন নাউনের জায়গায় বসবে তখন যেটা কমন নাউন, তখন অর্থ হবে বিদ্যালয়। আবার স্কুল শব্দের দ্বারাই যখন কালেকটিভ নাউনের জায়গায় বসবে তখন ভাইয়া এটার অর্থ হয়ে যাবে মাছের জাগ, এবং এটা পরিচয় হয়ে যাবে কালেকটিভ নাউন। এবং পাশাপাশি এই শোল শব্দের অর্থ হলো মাছের জাগ। কথা কি ক্লিয়ার? গুড। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এবং পাশাপাশি অনেক কিছু ওয়ার্ড আছে, যেমন ফ্লক, এই দয়া করে এগুলোকে ভালো করে মনে রাখবো। ফ্লক, এই ফ্লক হলো পশু পাখির দল। অর্থ কি? এই ফ্লক শব্দ হতো পশু পাখির দল। হ্যাঁ, এটা কষ্ট করে মনে রাখবো, পশু পাখির দল, এগুলোকে বোঝায় পশু পাখির দল বা পাখির ঝাঁক। হ্যাঁ, পশু পাখির ঝাঁক বলতে পারো। আচ্ছা, এবং হার্ট, পশু পাখির ঝাঁক এবং হার্ট, এই হার্ট হতো কিন্তু তোমার হচ্ছে গবাদি পশুর দল, হার্ট এবং ক্যাটল, গবাদি পশুর দল, হার্ট। এবং পাশাপাশি ক্যাটল, ক্যাটল শব্দটা আছে, এটা আমাদের পরীক্ষা আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে আসে, অবশ্যই ক্যাটল হতো কি। এবং পাশাপাশি মনে রাখবো ইনফ্যান্ট্রি, এগুলাকে খেয়াল দয়া করে কষ্ট করে মুখস্থ রাখবো। ইনফ্যান্ট্রি, এইটা একটা কালেকটিভ নাউন। এবং ফ্লেট, ফ্লেট শব্দ হতো রণতরী, এটা একটা কালেকটিভ নাউন। কেমন? এই যে অনেকগুলো ওয়ার্ড আছে এক কথায়। হ্যাঁ, ক্লার্জি, এই ক্লার্জি হতো যাজক বর্গ। এই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের যাজক বর্গ। যাজক বর্গ চিনো? যাজক বর্গ। তো এটা হচ্ছে আমাদের নর্মালি একটা কালেকটিভ নাউন। এইরকম ভাবে কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো কষ্ট করে মনে রাখতে হবে, যেগুলো আমরা চিনি নর্মালি, যেগুলো আমরা আসলে সচরাচর পরিচিত। টিম অর্থ অনেকগুলো মানুষের সমষ্টি, গ্রুপ,
এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা জানি, যেগুলো আমরা জানি না একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে। সেটা কি কি আছে? এই যে ফ্লক আছে, একটা হার্ড আছে, ক্যাটেল আছে, ইনফ্যান্ট্রি আছে, ফ্লিট আছে, ক্লার্জি আছে, শোল আছে, স্কুল আছে, এগুলো আমরা জানি না এবং এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে। কেমন? ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখবো, মনে রাখবা কালেকটিভ নাউন একটা শর্ত কি জানো? কালেকটিভ নাউনের শর্ত হচ্ছে যদি কোনো একটা নাউন কালেকটিভ হতে যায়, আমরা একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের একটা শেখাবো, সেটা হলো খেয়াল রাখবা কালেকটিভ নাউনের ক্ষেত্রে, এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের ভার্ব সবসময়, নাউন এর ভার্ব সবসময় সবসময় কি হয় ভাইয়া? সবসময় সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। যদি কোনো একটা নাউনকে তুমি কালেকটিভ নাউন বলতে চাও, তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, তবে এটা তুমি একদম মাথায় গেঁথে নাও এবং ব্রেনে গেঁথে নাও, খাতা এবং মাথায় দুই জায়গায় গেঁথে নাও। পরবর্তীতে আসো একটু হালকা, এটা শর্ত দিয়ে আমি তোমাদের, ধরো এইখানে একটা কালেকটিভ নাউন ব্যবহৃত হয়েছে, এখানে একটা কালেকটিভ নাউন ব্যবহৃত হয়েছে, ভালো কথা, এবং তারপর একটা সিঙ্গুলার ভার্ব আছে। কি আছে বলো তো ভাইয়া? এখানে একটা সিঙ্গুলার ভার্ব আছে, হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব আছে, ওকে। এবং যদি তারপরে প্রনাউন ব্যবহার করতে পারো, না করতে পারো, যদি প্রনাউনটা ব্যবহৃত হয়, হ্যাঁ, যদি প্রনাউনটা ব্যবহৃত হয়, তাহলে এই প্রনাউনটা আমাদের সিঙ্গুলার হবে। কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার প্রনাউন হবে। খেয়াল করে দেখবো, ভালো করে খেয়াল করে দেখবো, সিঙ্গুলার প্রনাউন। আচ্ছা, তাহলে আবার যদি এই কালেকটিভ নাউনটা ধরো এখানে বাক্যের প্রথমে ব্যবহার করলাম আমরা, এবং কালেকটিভ এই নাউনের পরে যদি সামহাও আমাদের প্লুরাল ভার্ব চলে আসে, কি চলে আসে ভাইয়া? যদি প্লুরাল ভার্ব চলে আসে এবং তারপর যদি আমাদের এই প্লুরাল প্রোনাউন চলে আসে, কি চলে আসে? প্লুরাল প্রোনাউন চলে আসে, তাহলে মনে রাখবা, তখন এই কালেকটিভ নাউনের কালেকটিভ নাউন থাকবে না, হ্যাঁ, তখন এই দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমাদের প্রথম যে শর্তটা, যদি কোনো একটা নাউনকে তুমি কালেকটিভ নাউন আসলেই বলতে চাও, শুধুমাত্র বললেই হবে না, তার শর্তগুলো ফিল আপ করতে হবে। তাহলে প্রথম কথা হলো একটা কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক শব্দ, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র নামবাচক অর্থেই বা দেখতে কালেকটিভ হলেই হবে না, তার শর্তটা ফিল আপ করতে হবে। শর্তটা কি? কালেকটিভ নাউন সবসময় বাক্যে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, প্রথম কথা। কালেকটিভ নাউন সবসময় কি করে? কালেকটিভ নাউন সবসময় আজীবন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যদি সামহাও একটা বাক্যে কালেকটিভ নাউন বসছে, ভালো কথা, কিন্তু তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়ে যদি প্লুরাল ভার্ব চলে আসে, তাহলে সেটার নাম চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে খেয়াল করে দেখো, যে কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, যে সিঙ্গুলার ভার্ব আসে, তাহলে আসলে সত্যিকার অর্থে এটা কালেকটিভ নাউন। সত্যিকার অর্থে কি বলো তো দেখি? সত্যিকার অর্থে এটা কালেকটিভ নাউন, ওকে। যদি কোনো একটা বাক্যে আসলে জন্মগতভাবে পরিচয়গত দিক থেকে একটা কালেকটিভ নাউন বসছে, ভালো কথা, কিন্তু তারপর আমরা যেটা জানি সেটা হলো সিঙ্গুলার ভার্ব বসার কথা, কিন্তু সিঙ্গুলার ভার্ব বসা বাদ দিয়া বসছে কি ভাইয়া? প্লুরাল ভার্ব বসছে, তখন এই কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন থাকবে না, তখন এই কালেকটিভ নাউনের পরিচয় চেঞ্জ হয়ে এর নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কি হয়ে যাবে এটা? তখন এটার নাম কি হয়ে যাবে? নাউন অফ মাল্টিটিউড। এটা কিন্তু মারাত্মক কমন একটা ব্যাপার, শুধুমাত্র মারাত্মক বললে ভুল হবে, যতগুলো স্টার পারো এখানে দিয়ে নাও, যতগুলো স্টার পারো, হাজার হাজার স্টার, এতটা কমন একটা ব্যাপার। তাহলে কালেকটিভ নাউন বাক্য যদি বসে, ভালো কথা, তারপরে শর্তটা ফিল আপ করতে হবে, শর্তটা কি? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যদি কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসা বাদ দিয়ে প্লুরাল ভার্ব চলে আসে, এবং তারপর যদি এই যে একটা প্রনাউনও থাকবে, যদি প্রনাউনটা প্লুরাল চলে আসে, মনে রাখবা তখন সেটার কালেকটিভ নাউন বলা যাবে না, তখন নিশ্চিত নিঃসন্দেহে চোখ বন্ধ করে ওটার নাম দিতে হবে নাউন অফ মাল্টিটিউড। আমরা একটা উদাহরণ দেবো, আসলে এসে করে এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো দেখি? এটুকু বুঝতে পারলো কিনা বলো? এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটু হালকা, আমার তো আসলে এখানে একটু ব্যাপার নাই, দেখো, তাহলে আমি হালকা একটু যদি কথা বলতে চাই এরকম ব্যাপারটা, তো যদি এই কথা বলা যায় যে দি প্লাস, অথবা একটা সহজ একটা জিনিস দিই, সহজ একটা জিনিস দিই তোমাদের, যে দি ফ্যামিলি ইজ unanimous in its opinion। এইখানে এই ফ্যামিলি একটা শব্দ, আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো দ্য ফ্যামিলি আর unanimous, সরি এইটা একটা unanimous in their opinion। খেয়াল করে দেখবেন, হ্যাঁ, ইন দেয়ার অপিনিয়ন। তাহলে এখানে কি হবে?
তাহলে এইখানে খেয়াল করে দেখবে, তাহলে আমরা জানি ফ্যামিলি শব্দটা কাউন্টেবল নাউন, জন্মগত দিক থেকে ভালো কথা, এইখানে কালেক্টিভ কালেক্টিভ নাউন ভালো কথা। এখন আমরা কি বলছি এই কথা যে কালেক্টিভ নাউন শুধুমাত্র হলেই হবে না, তার শর্তটা ফিল আপ করতে। শর্ত কি? শর্ত তারপর একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এই দেখেন সিঙ্গুলার ভার্ব, এই যে একটা প্রোনাউন দেখেন, প্রোনাউন সিঙ্গুলার। আমরা বলছিলাম কি, যদি এটা কালেক্টিভ নাউন বাক্যের প্রথমে বসে তাহলে তার পরিবর্তে ভার্বটা সিঙ্গুলার হতে হবে এবং তার প্রোনাউনটা সিঙ্গুলার হতে হবে। যদি হয় তখন এটা আসলে সত্যিকার অর্থে কালেক্টিভ নাউন। কি নাউন এটা বলুন তো? কালেক্টিভ নাউন। কিন্তু যদি এই যে ফ্যামিলি বসছে ভালো কথা, এটা জন্মগতভাবে কালেক্টিভ নাউন, আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে আমরা বলছি কালেক্টিভ নাউন হলেই হবে না, তারপরে শর্তটা কি ছিল আমাদের? শর্তটা সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা। সিঙ্গুলার ভার্ব বসে দেখেন তো, তাহলে এই আর শব্দটা কি সিঙ্গুলার? আর কিন্তু একটা প্লুরাল ভার্ব। কি ভার্ব? একটা প্লুরাল ভার্ব। তখন কি হবে? তখন এই কালেক্টিভ নাউনটা কালেক্টিভ থাকবে না, তখন এইটা তার নাম চেঞ্জ করে হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? তখন এটা নাম কি হয়ে যাবে? তখন এটা নাম চেঞ্জ হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কথা কি ক্লিয়ার? আচ্ছা, মিফতাহুল জাহান বলছে মাথায় উঠে যাচ্ছে। আমি আরেকটু যদি কথা বলতে চাই, তো আমি জাস্ট এইটুকু কথা তোমাদের বলতে চাচ্ছিলাম, এইটা যে প্রশ্ন থেকে একটু বাহির হয়ে একটু হালকা তথ্য দিচ্ছিলাম। সেটা হলো যে কোন একটা নাউন কালেকটিভ নাউন হইলে সেটা তারা দলগত একটা অবস্থা বোঝায়, সমষ্টি বোঝায় ভালো কথা, এবং তার পাশাপাশি কালেকটিভ নাউন একটা শর্ত আছে। শর্ত হচ্ছে তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ভালো করে শুনবা। কালেকটিভ নাউন যদি হয় দলগত অবস্থা ভালো কথা, তারপরে একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, এটা তার শর্ত। এখন যদি সামহাও কোন একটা বাক্যে কালেক্টিভ নাউন বসছে ভালো কথা, কিন্তু তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়া যদি একটা প্লুরাল ভার্ব সামহাও চলে আসে, এখানে খেয়াল করো। এই যে ফ্যামিলি একটা শব্দ আছে, তাই না? এই ফ্যামিলি শব্দটা নরমালি আসলে কালেক্টিভ নাউন। এটা কি নাউন? এটা আসলে কালেক্টিভ নাউন। ভালো কথা। এই কালেক্টিভ নাউন শুধুমাত্র হলেই হবে না, তারপর একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে অলওয়েজ মনে রাখবা, একটা নাউন কালেক্টিভ নাউনের পাশাপাশি তার যে রিয়েল শর্ত সেটা হলো তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে যদি সিঙ্গুলার ভার্ব কোথাও বসে তাহলে সেটা আসলে কালেক্টিভ নাউন। কিন্তু যদি এই কালেক্টিভ নাউনের পরে দেখো ফ্যামিলি এখানেও কিন্তু কালেক্টিভ নাউন ভালো কথা, কিন্তু তারপরে শর্ত কি থাকার কথা? আসলে যদি আমি এই ওয়ার্ডটাকে কালেক্টিভ নাউন বলতে চাই তাহলে অবশ্যই তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু এইখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়ে ওরা কি ব্যবহার করছে বলতো? আর ব্যবহার করছে। আর হলো একটা প্লুরাল ভার্ব। যদি সামহাও কালেক্টিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়া প্লুরাল ভার্ব চলে আসে, তখন এই কালেক্টিভ নাউনের পরিচয় চেঞ্জ হয়ে যায়। তখন এইটার নাম কি হয়ে যায় জানো? তখন এইটার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। এইটুকু কি বুঝতে পারলা ব্যাপারটা? বলো তো দেখি, বলো। আমার এই লাস্টের কথাটুকু কি বুঝতে পারলা কিনা সবাই? বলো ক্লিয়ার করে। আমরা উদাহরণে চলে যাই, খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে এই যে এখানে খেয়াল, তাহলে এটা আমাদের গেল। পাশাপাশি পূর্ববর্তী উত্তরটা কি ছিল? এটা আমাদের, আচ্ছা, তা আমি মূলত আসলে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বললাম, এবং এইটা নিয়ে পরবর্তী একটা প্রশ্ন আছে আর কি, তো ওটা আমরা পরে দেখতেছি। নেক্সট ওয়ান দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, আমি 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 আরেকটু কথা বলে ফেলি, দাঁড়াও দেখি। আমাদের একটা প্রশ্ন আছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা কোথায়? আচ্ছা, এই যে এইখানে খেয়াল করে দেখি। দেখো তো এই প্রশ্নটা একটু সবাই সবাই খেয়াল করে দেখবা তো। তা আমরা প্রথম কথা হচ্ছে যে এই জুরি শব্দটা আছে, এই যে জুরি শব্দটা, এই জুরি শব্দের অর্থ কি জানো? এই জুরি শব্দের অর্থ হলো মন্ত্রী সভার ব্যক্তিবর্গ। অর্থ কি? মন্ত্রী সভার ব্যক্তিবর্গ। খেয়াল করে দেখবা। তাহলে এটা হলো একটা কালেকটিভ নাউন। নরমালি কি নাউন? এটা এটা একটা কালেকটিভ নাউন। হ্যাঁ, এটা একটা কালেকটিভ নাউন। আচ্ছা, তা আমরা কি বলছিলাম যে জুরি শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী সভার ব্যক্তিবর্গ, অর্থাৎ সবাইকে মিলিয়ে জুরি বলা হয়, দ্যাটস ওয়াই ওইটা একটা কালেকটিভ নাউন নাকি? আচ্ছা, কালেকটিভ নাউন। এখন তারপরে এখানে একটা আর আছে, সরি এটা কেটে দাও। এখানে একটা কি আছে বলো তো? আর আছে। কি আছে? আর, এই যে আর। ওকে, তাহলে আমরা বলছি যে এটা নরমালি জুরি শব্দের কালেকটিভ নাউন ভালো কথা, কিন্তু আমরা এই কথাটা বলছি যদি একটা ওয়ার্ড কালেকটিভ নাউন হতে যায় তাহলে তারপরে পরবর্তী যে ভার্ব পায় সেটা সিঙ্গুলার হতে হবে। কি হতে হবে ভাইয়া? সিঙ্গুলার হতে হবে। তাহলে আছে কি এখানে? আছে হচ্ছে আর। ধরো কি আছে এখানে? আর যুক্ত করে, তাহলে আর কি প্লুরাল ভার্ব না? তখন আমরা বলছি কি, যখন এই কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়া যখন এটা প্লুরাল ভার্ব চলে আসবে তখন এইটার নাম চেঞ্জ হয়ে যাবে। আমরা বলছি কি, দেখো তো, খেয়াল করে দেখো তো, দ্য জুরি ইজ আনইনিমাস ইন দেয়ার ওপিনিয়নস। তো ওই জায়গা থেকে এই বলছে মন্ত্রিসভার ব্যক্তিবর্গরা সবাই তাদের মতামতে ভিন্ন মত প্রকাশ করেছে। তো ওই দিক থেকে আমরা বলছি যে এই জুরি শব্দের আসলে কি ওয়ার্ড? এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা কি কালেকটিভ নাউন, নাকি নাউন অফ মাল্টিটিউড, নাকি প্রপার নাউন? তাহলে এইখানে কি হবে আসলে? এইখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে কি হবে? এটা কি আসলে ম্যাটেরিয়াল নাউন হবে, এটা কি কালেকটিভ নাউন হবে, নাকি এটা নাউন অফ মাল্টিটিউড হবে, নাকি এটা প্রপার নাউন হবে? এক্স্যাক্টলি, সহজ কথা বলতে কালেকটিভ নাউনের পরে যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে কালেকটিভ নাউন আসলে, আর প্লুরাল ভার্ব হলে সেটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে এখানে কি হওয়ার কথা? এখানে তার মানে কি বুঝাই যাচ্ছে এটা আমাদের কালেকটিভ নাউন ভালো কথা, কিন্তু এই যে দেখো ভার্বটা প্লুরাল, তার মানে নিশ্চিত এর উত্তর কি হবে? সি হবে। কি হবে এটা? সি হবে। আশা করি ক্লিয়ার। গুড।
এখন চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। আমরা কই ছিলাম? আমরা ছিলাম এই যে এইখানে। আমরা ছিলাম হচ্ছে এখানে ছিলাম। তো পরবর্তী প্রশ্নটা একটু সবাই দেখবো। এখন এখন ক্লিয়ার হয়ে যাবে আসলে। দেখো 2 নম্বর কি বলছে, নেক্সট বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা সঠিক, নিচের কোন বাক্যটা সঠিক। আচ্ছা, শুধুমাত্র নাউন যদি ভালো করে যারা যারা পারো তারা এটাকে সলিউশন দিতে পারবা। আসলে কোন নিচে কোন বাক্যটা সঠিক বলো তো দেখি সবাই। কুইক, নাউন থেকে একটা প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই কমন। ঠিক আছে, দেখো খেয়াল করে পারো কিনা এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে কি যে আসলে নিচের কোন বাক্যটা সঠিক। 1 নম্বর দেওয়া আছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। 1 নম্বর এটা, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য বাংলাদেশ, এটা একটা ব্যাপার। কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ বাংলাদেশ, এটা একটা অংশ। আর কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ দ্য বাংলাদেশ। খেয়াল করে দেখো এখানে কোনটা সঠিক হবে, সবাই একটু ভালো করে দেখবে এবং দেন আমরা ব্যাখ্যা চলে যাবো। কুইক, ওকে, তাহলে এক্স্যাক্টলি। এখন খেয়াল করে দেখো, তাহলে এইখানে আমরা আসলে অপশনগুলো বাদ দিই। কি করবো, আমরা অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করি, দেখি কোনটা বাদ দেওয়া যায় এক্স্যাক্টলি আসলে। তাহলে প্রথম কথা হলো দেখো এই যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, আমরা হাতে রাখলাম এটা, আমরা হাতে রাখলাম। দেখো পরিবর্তিতে দেখো কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য বাংলাদেশ, দেখো দেশের নামের পূর্বে কি যুক্ত করছে, দি যুক্ত আর্টিকেল দি ব্যবহার করছে। দেশের নামের পূর্বে আর্টিকেল যুক্ত করা যায় না। আর প্রথম কথা, পরবর্তী কথা হলো যে প্রপার নাউন, এটা আমাদের দেশের নাম কি নাম বলতো, বাংলাদেশের প্রপার নাউন। মনে রাখবা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অথবা প্লুরাল করা নিষেধ, প্রপার নাউনের আগে আর্টিকেল যুক্ত করা নিষেধ, এক কথায়। কথা কি বুঝতে পারলা? তো দেশটা যেহেতু ওরা দিজ ব্যবহার করে ফেলছে, তার মানে এটা আমাদের ক্রস, এটা আমাদের হওয়ার সুযোগ নেই। নাম্বার 2, কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ বাংলাদেশ, তো এইখানে যেহেতু যেটা প্রপার নাউন, এইটা হলো আমাদের কমন নাউন, বুঝতে পারলা? তো কমন নাউনের পূর্বে আর্টিকেল এখানে যুক্ত করার দরকার নেই, তো ওই দিক থেকে এটাও আমাদের একটা ক্রস, কেমন? আর তৃতীয় কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ দ্য বাংলাদেশ, তো এইটার মতো করে এইখানেও দেখো দেশের নামের পূর্বে কি ব্যবহার করে ফেলছে, দেশের নাম অথবা প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল দি ব্যবহার করে ফেলছে। আচ্ছা, এবং পাশাপাশি তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, তোমাদের শুভ ভাইয়া রাত 9:30 বাংলা ক্লাস নেবে, একদম বেসিক ক্লাস, তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে। এই বেসিক ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা হালকা একটু হলো অনেকটা বেসিক গ্রো করতে পারবে, দ্যাটস ওয়াই কেউ মিস দিবা না। এবং পাশাপাশি আমাদের এই ক্লাসতে দেখো ওকে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে তাহলে উত্তর কি হবে, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানেও আমাদের প্রমাণ করবে দি ব্যবহার করছে, তাহলে এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল আছে কোনো, তাহলে এই একটা আছে। কথা কি ক্লিয়ার? এবং পাশাপাশি এই কথা বলে রাখি, এই যে কাজী নজরুল ইসলাম শব্দটা আছে, এটা হলো আমাদের প্রপার নাউন, আর এই শেলি শব্দটা হলো কমন নাউন। কি নাউন এটা বলো তো দেখি ভাইয়া? এটা হলো আমাদের কমন নাউন। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান কি বলতো, বলছে দে রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, তারা আসলে বালিকাটির সততাকে প্রশংসা করলো। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা মূলত আসলে এই যে এখানে অনেস্টির এখানে বলছে আসলে এই অনেস্টি শব্দটা কি নাউন হতে পারে, এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, নাকি কমন নাউন হবে, নাকি প্রপার নাউন হবে? বলবা তো সবাই দিয়ে কি হবে এটা, বলো এটা কি হবে? দ্য প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, এই বাক্যে যে অনেস্টি শব্দটা আছে, এই অনেস্টি শব্দের নিচে দাগ দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, এখানে আন্ডারলাইন করা আছে। এই অনেস্টি শব্দটা আসলে এই বাক্যে কি নাউন হিসেবে কাজ করছে, এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি কমন নাউন, নাকি প্রপার নাউন? আচ্ছা, বিথি আক্তার বলছো বি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, দেখি সবার উত্তরটা আমরা দেখি, দেন আমরা চলে যাব। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখেন ভালো করে। এইখানে যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হলো এই অনেস্টি শব্দটা, নরমালি এই অনেস্টি শব্দটা সততা, এটা নরমালি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে এই অনেস্টি শব্দটা এখানে নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এইটা পরীক্ষা কিন্তু আসে নাই, আসছে কি জানেন, বলছে যে একটা বাক্যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা ব্যবহার করছে আগে, ব্যবহার করার পর তার পরিচয় ভিন্ন হয়ে যায়। কত কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন। শুধুমাত্র সব জায়গাতে শুধুমাত্র এই অনেস্টি শব্দটা দেখলেই তাকে আমরা হুট করে আবেগের বসে বলে দিব এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বলা যাবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সবাই আমরা বলতেছি যে বি 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 মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, আসলে অনেকে আবার সি বলার চেষ্টা করতেছি, দেখি আমরা আসলে চেক করে দেখি, খেয়াল করে দেখেন ভালো করে। তো এইখানে আমি একটু হালকা ব্যাখ্যা দেই, সরি,
কই গেল, এইখানে। আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখবেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে, এটি সবাই খেয়াল করে দেখবেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে, এটা হলো কমন নাউন। এটা কি নাউন বলুন তো ভাইয়া? কমন নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি আর্টিকেল যুক্ত করেন, কি যুক্ত করেন? এই আর্টিকেল যুক্ত করা হয়, অথবা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি আমরা প্লুরাল করতে পারি, অথবা যদি কি করতে পারি, প্লুরাল করতে পারি, তাহলে এইটা আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, তখন এটা আমাদের রূপান্তর হয়ে যায় কমন নাউন। কি হয়ে যায় ভাই? কমন নাউনে রূপান্তর হয়ে যাবে। অলওয়েজ মনে রাখবেন, প্রত্যেকটা নাউনকে না চেঞ্জ করা যায়। আমরা একটা নাউনের যখন বিস্তারিত ক্লাস নিব, তখন এই জিনিসগুলোকে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করতে পারবেন। তাহলে আমরা হালকা যদি একটু ব্যাখ্যায় চলে যাই, তাহলে মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন শুধুমাত্র হলেই হবে না, তার শর্তগুলো ফিল আপ করতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি জানেন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলে শুধুমাত্র যেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ভালো কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে থেকে প্লুরালও করা যাবে না, তারপর আর্টিকেল যুক্ত করা যাবে না। যদি সামহাও এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আপনি আর্টিকেল যুক্ত করেন অথবা প্লুরাল করেন, তখন তার পরিচয় চেঞ্জ হয়ে যাবে, তখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমনের নাউনে রূপান্তর হয়ে যাবে। আমরা এইটাই বলার চেষ্টা করছি। দেখেন যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যে আছে ভালো কথা, যদি সামহাও এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা আর্টিকেল যুক্ত করি অথবা এটাকে প্লুরাল করি, তাহলে সেইটা আর অ্যাবস্ট্রাক্ট থাকে না ভাইয়া, তখন এটা আমাদের রূপান্তর কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। কি হয়ে যায় এটা? তখন এটা আমাদের কমন নাউন হয়ে যায়। তো ওই দিক থেকে একটু খেয়াল করে দেখেন তো দেখি, ওই দিক থেকে এটা কি হবে তাহলে? এই যেখানে যে বাক্যটা দেওয়া আছে, তাহলে দে প্রেস দ্য অনেস্টি অফ দ্য গার্ল, তাহলে এই যে এইখানে অনেস্টি শব্দটা আছে ভালো কথা, এটা নরমালি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তারপরে কি যুক্ত করা? এই যে আর্টিকেল যুক্ত করা। যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো আর্টিকেল যুক্ত হবে, তখন এইটাকে কোনোভাবে আমরা ম্যাটেরিয়াল বলতে পারবো না, অথবা অ্যাবস্ট্রাক্ট বলতে পারবো না, প্রপারে বলতে পারবো না। তখন উত্তর কি হবে? এটা তখন এটা আমাদের কমন নাউনে রূপান্তর হয়ে যাবে। কথা কি বুঝতে পারলা? ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে? তখন এটা কি হয়ে যাবে? আমাদের কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, গুড। নেক্সট ওয়ান দেখো তো, দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। বলছে যে দিনাজপুরের চাউল ভালো। সত্য কথা বলতে এখানে ফাইন শব্দ অর্থ চিকন, জানো? হ্যাঁ, এখানে চিকন। ফাইন শব্দ অর্থ ভালো, ভালো কথা, কিন্তু এইখানে ফাইন শব্দ হতে চিকন, মানে হতে কি চিকন আছে। যাই হোক, তো দি রাইস অফ শেরপুর, না সরি, দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। দিনাজপুরের চাউলটা ভালো। এখানে বলছি দি আন্ডারলাইন ওয়ানটা আছে, মিসিং হয়ে গেছে, এখানে রাইস হবে। যেখানে রাইসের নিচে কি দেওয়া আছে? দাগ দেওয়া আছে। বলতে আসলে রাইস শব্দটা এই বাক্যের ক্ষেত্রে আসলে কি নাম? এটাকে প্রপারের মধ্যে পড়ে, প্রপারের মধ্যে পড়ে, কমন নাউন মধ্যে পড়ে, এই কালেকটিভ হবে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? বলো তো সবাই। এই কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সাথে হিউজ একটা ব্যাপার আছে, বুঝলি? ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আমি একটু কথা বলি এটাকে নিয়ে। অনেকে বলছে আসলে একটু একটু ব্যাখ্যায় চলে যায়। হ্যাঁ, একটু দয়া করে ব্যাখ্যায় ভালো করে দেখবেন। দেখেন কি জানি বলে, ম্যাটেরিয়াল নাউন না? ধরুন এই একটা ম্যাটেরিয়াল নাউন, এই একটা ম্যাটেরিয়াল নাউন, এই একটা কমন নাউন। প্রত্যেকটা নাউনের সাথেই কমনের একটা সম্পর্ক আছে, বুঝলেন? আচ্ছা, মনে রাখবেন যেটা রেলি উপাদানবাচক শব্দ, কি বাচক শব্দ? উপাদানবাচক শব্দ, যেটাকে গণনা করতে পারেন না আপনি, যেটাকে পরিমাপ করতে হয়। সে ফর এক্সাম্পল যদি আমি বলতে চাই, খেয়াল করে দেখবেন তো, এই যে গোল্ড একটা শব্দ, গোল্ড একটা কি বলেন তো? গোল্ড একটা শব্দ। গোল্ড গণনা করা যায়? গোল্ড অবশ্যই গণনা করা যায় না। যখন আপনি কোন একটা মানুষকে গোল্ড দেন, গোল্ড কি অবশ্যই মানুষকে গণনা করে দেয়? এগুলা কিন্তু গোল্ড হিসাব করে একটা ওয়ে আছে, ক্যারেট হিসাব করি, 21 ক্যারেট, 22 ক্যারেট, 23 ক্যারেট, এইভাবে হিসাব করে মনে হয়। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, হতে পারে এইভাবে। তাহলে গোল্ড আছে, ডায়মন্ড আছে, নাকি লোহা আছে, আয়রন আছে, এগুলোকে আপনি কখনো ওই কাউন্ট করে দেন? অবশ্যই কাউন্ট করে দেন না। এগুলোকে সবসময় কেজি অথবা অন্য কোনো ওয়েতে ব্যবহার করে। তো ওই দিক থেকে এই শব্দগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ভালো করে খেয়াল করবেন। এখন এই জাতীয় ওয়ার্ডগুলা দিয়ে, যে সমস্ত ওয়ার্ডগুলো ম্যাটেরিয়াল নাউন, ভালো কথা, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আপনি যাহা তৈরি করতে পারেন, এক কথা ভালো করে খেয়াল করে দেখবেন, যাহা তৈরি করতে পারেন তারা প্রত্যেকটা হচ্ছে কমন নাউন। খেয়াল করে দেখেন তো। আচ্ছা, গোল্ড, ডায়মন্ড, আয়রন, এগুলোতে কি তৈরি করতে পারেন আপনি? এগুলোতে আপনি রিং তৈরি করতে পারেন। কি তৈরি করতে পারেন? এগুলোতে আপনি রিং তৈরি করতে পারেন। এগুলোতে আপনি কি তৈরি করতে? নেকলেস তৈরি করতে পারেন। কি তৈরি করতে পারেন ভাইয়া? নেকলেস তৈরি করতে পারেন, নাকি? নেকলেস তৈরি করতে পারেন। আর কি তৈরি করতে পারেন? ব্রেসলেট তৈরি করতে পারেন, নাকি? ব্রেসলেট তৈরি করতে পারেন। আর কি তৈরি করতে পারেন? হ্যাঁ, ধরেন আপনি হাউস তৈরি করলেন, বাড়িও তৈরি করা যায়, যদি অত টাকা পয়সার ব্যবসা, মানে যদি ধরেন মুকেশ আম্বানির ব্যাপারটা ধরেন আর কি। যাই হোক, সামহাও আপনি এই সমস্ত ওয়ার্ডগুলো যে পাইলেন ভাইয়া, এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের মেটেরিয়াল। কারণ এই সমস্ত ওয়ার্ডগুলো একটা আমরা গণনা করতে পারি না, কাউন্ট করতে পারি না, প্রত্যেকটি পরিমাপ করতে হয় বিভিন্ন কোনো ওয়েতে। এবং এই জাতীয় ওয়ার্ডগুলো দ্বারা আমরা যাহা তৈরি করি, হ্যাঁ, যাহা আমরা তৈরি করতে পারি, এবং প্রত্যেকটা নাউন হচ্ছে আমাদের কমন নাউন। এবং দেখেন তো, এই রিং শব্দকে বাংলা আমরা কি পাই? রিংকে আমরা বাংলায় কি পাই? লোহা দিয়ে বানালে লোহা পাবো, গোল্ড দিয়ে বানালে গোল্ড পাবো, ডায়মন্ড দিয়ে বানালে ডায়মন্ড পাবো। এক কথাই হচ্ছে যে এই জাতীয় ওয়ার্ডগুলা দিয়ে যাহা তৈরি হয় ভাইয়া, এই প্রত্যেকটা হচ্ছে কমন নাউন। এই দেখেন, নেকলেস কমন নাউন, ব্রেসলেট কমন, হাউস কমন নাউন। কিন্তু যখন আপনি এই রিংটাকে দিয়ে, এই রিংটাকে যদি আপনি গলান, হ্যাঁ, যদি এই রিংটাকে আপনি ভেঙে ফেলেন, তাহলে কি পাবেন?
আয়রন দিয়ে বানালে আয়রন পাবেন, ডায়মন্ড দিয়ে বানালে ডায়মন্ড পাবেন, গোল্ড দিয়ে বানালে গোল্ড পাবেন। আপনি একটা জিনিসকে ভাঙলে যাহা পাচ্ছেন এক্স্যাক্টলি মূল যে অংশটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, এবং ওইটা দ্বারা যাহা গঠিত হয় সেটা হলো কমন নাউন। তো ওই দিক থেকে হলো ব্যাপার। খেয়াল করে দেখেন তো ভাইয়া, আরেকটা জিনিস যদি আমাদের গ্লাস, এই যে গ্লাস, খেয়াল করে দেখেন গ্লাস। আচ্ছা, এই গ্লাসে কিন্তু আবার একটু ভেরিয়েশন আছে, একটু খেয়াল করে দেখবেন। এই গ্লাস যদি কাচ বোঝায়, কি বোঝায়? কাচ বোঝায়, কাচ। তাহলে এটা হলো আমাদের নর্মালি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নাকি? এবং কাচ দিয়ে আসলে কি তৈরি হয়? কাচ দিয়ে কিন্তু গ্লাসে তৈরি হয়। কি তৈরি হয়? গ্লাস। খেয়াল করে দেখেন, এই গ্লাস দিয়ে কিন্তু অর্থ হয়ে যাবে গ্লাস। কি হয়ে যাবে? গ্লাস। গ্লাস চিনেন? গ্লাস মানে গ্লাস, যারা যেটা আমরা পানি খাই। আমাকে 1 গ্লাস পানি দাও, গ্লাস কিন্তু গণনা করতে পারেন, ভালো করে খেয়াল করে দেখুন। তাহলে গ্লাস যখন অর্থ হবে কাচ, তখন এটা হলো ম্যাটেরিয়াল নাউন। এবং এই গ্লাস দ্বারা আসলে কি তৈরি হয়? গ্লাস তৈরি হতে পারে, মানে কাচের গ্লাস তৈরি হয় না? তখন যখন অর্থ হবে গ্লাস, তখন এটা কাউন্টেবল নাউন, মানে হলো আপনার কমন নাউন। আর যখন এই গ্লাসকে ভাঙবে না, তখন গ্লাস পাবেন না, কাচ পাবেন না, কাচ। এই গ্লাস দিয়ে আমরা কি বানাই? গ্লাস বানাইতে পারি। এই আপনার হচ্ছে যে গ্লাস দিয়ে কি বানাইতে পারি? গ্লাস দিয়ে উইন্ডো বানাইতে পারি, তাই না? উইন্ডো বানাইতে পারি, ডোর বানাইতে পারি, পারি না? আমরা হাউস বানাইতে পারি, পারি নাকি? বলুন তো, বলুন দেখি, গ্লাস দিয়ে বানাইতে পারি না? অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এইটা, এবং এইটা দ্বারা যাহা তৈরি করতে পারি তার সবগুলো হচ্ছে কমন নাউন, এবং এগুলাকে ভাঙলে আমরা যাহা পাই এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কথা কি ক্লিয়ার? দেন ওয়াটার, দেখেন তো ভাইয়া, এই যে ইনক, ইন করতে কি বলুন তো? ইন করতে হচ্ছে আপনার কালি, তাই না? আচ্ছা, এই কালি দিয়ে আমরা কি তৈরি করি বলুন তো? কালি দিয়ে আমরা প্যান তৈরি করি, তাহলে এই প্যানটা হচ্ছে আমাদের কমন নাউন। কি নাউন বলুন তো ভাইয়া? কমন। এবং এই যে ওয়াটার, দেখেন ওয়াটার। আচ্ছা, ওয়াটার দিয়ে কি করিতে হয় বলুন তো দেখি? এই ওয়াটার দিয়ে রিভার তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? রিভার তৈরি হয়। তাহলে যেইটা এইটা দ্বারা যেটা তৈরি হয় সেটা হলো কমন নাউন, এবং এইটাকে ভাঙলে আমরা যাহা পাই সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে রিভারকে আমরা আসলে নর্মালি যদি ভাগ করি বা ই করি, কি পাবো আমরা? রিভারকে ভাঙলে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। আর কি পাওয়া যাবে? তো এই পানিটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এবং এইটার দ্বারা যাহা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। কথা কি বুঝতে পারলেন ব্যাপারটা? একদম ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এই তো ব্যাপার স্যাপার। তাহলে এখন চলে আসেন এই ক্ষেত্রে, তাহলে এইটা হলো নর্মাল আমাদের কমন সেন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আরেকটু যদি বলতে চাই, আরেকটু দ্বিতীয় কথা হলো আমাদের এটা মনে রাখবেন যে এই ম্যাটেরিয়াল নাউনকে কি বলেন তো দেখি? এই ম্যাটেরিয়াল নাউনের সাথে যদি আপনি প্লুরাল করেন, কি করেন বলেন তো দেখি ভাইয়া? এই ম্যাটেরিয়াল নাউনকে যদি প্লুরাল করেন অথবা এর পূর্বে আর্টিকেল যুক্ত করেন, ভালো করে খেয়াল করেন, যদি এর পূর্বে যদি আর্টিকেল যুক্ত করেন তখন এই নাউনটাও আমাদের কমন হয়ে যায়। এই নাউনটা আমাদের কি হয়ে যায়? কমন হয়। তার মানে এটা কি হয়ে যাবে? কমন হয়ে যেতে পারে। কেমন দেখেন তো, খেয়াল করে দেখেন তো। এই কথা বলা যায় যে আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল। ইউজফুল মেটাল, খেয়াল করে দেখেন। তাহলে এইখানে আয়রন কিন্তু একা আছে না? এটা যখন আপনার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল সবসময় একা থাকবে, প্লুরাল করা যাবে না, অলওয়েজ আনকাউন্টেবল হিসেবে থাকবে, তখন এটা হলো আমাদের এটা আমাদের কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন এটা? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ভালো কথা। কিন্তু যখন এইভাবে বলি আমরা যে হি বট এন আয়রন, সে একটা কি কিনলো বলুন তো দুই ভাইয়া? সে একটা, এই আয়রন হচ্ছে কিন্তু ইস্ত্রি আছে না, যেটা আমরা কাপড় ইস্ত্রি করি, এই ইস্ত্রি করে। তখন এই দেখেন তো, তাহলে ম্যাটেরিয়াল নাউন এটা আমাদের জন্মগত হবে। ভালো কথা, যখন এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা আর্টিকেল চলে আসলে, এই যে আমরা একটু বলছি দেখেন তো ভাই, যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল যুক্ত হবে অথবা এটাকে প্লুরাল করবো আমরা, তখন এইটার ম্যাটেরিয়াল থাকবে না, তখন এটা নাম চেঞ্জ করে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তো এটা হলো আমাদের কমন নাউন। কথা কি ক্লিয়ার? এবং পাশাপাশি আরেকটা উদাহরণ দেখেন, যে এইভাবে হয়, দ্য পুলিশ পুট দ্য prisoners in irons। খেয়াল করে দেখেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। কারণ এইখানে ছিল মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল যুক্ত করা ছিল, আর এখানে এই যে আয়রন শব্দের সাথে এর যুক্ত করা। যখন আপনি আয়রন শব্দের সাথে এর যুক্ত করবেন তখন এটা আমাদের নরমালি কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? কমন হয়ে যাবে, এবং এর অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ কি যাবেন? তখন এই অর্থ হয়ে যাবে কারাগার। অর্থ কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? কারাগার অথবা জেলখানা, অথবা কি হয়ে যাবে? জেলখানা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? গুড। এই হচ্ছে আমাদের নর্মাল ব্যাপার স্যাপার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বলছেন যে ভাই অ্যাবস্ট্রাক্ট এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য কি? মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউনও কিন্তু প্রত্যেকটা এক একটা মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রত্যেকটা এক একটা আনকাউন্টেবল নাউন। কথা কি ক্লিয়ার? আমাদের ওভারঅল সবগুলো নাউনের মধ্য থেকে আমি আবার একটু বলি, ওভারঅল নাউনের মধ্য থেকে, তাহলে মনে রাখবেন যে একটা হলো পিসিসি, এটা একটা অংশ, আর একটা হলো এএম, এটা একটা অংশ। এই পিতে কি জানেন? এই পিতে হলো প্রপার নাউন। কি নাউন ভাইয়া? এই পিতে হলো প্রপার নাউন, আর সিতে হলো কমন নাউন। সিতে কি নাউন? সিতে হলো কমন নাউন, আর এই সিতে হলো কালেকটিভ নাউন। সিতে কি নাউন? কালেকটিভ নাউন। কারণ এরা সবাই হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এরা কি নাউন? এরা একই সাথে কাউন্টেবল নাউন। এরা একই সাথে কি নাউন? কাউন্টেবল। তার মানে প্রপার নাউন কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, কমন নাউনে পড়ে, কালেকটিভ নাউনে পড়ে। আর এইদিকে এতে হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? এতে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই এমতে হলো ম্যাটেরিয়াল নাউন। কি নাউন এটা? এমতে হলো ম্যাটেরিয়াল নাউন।
তাহলে মনে রাখবেন এই দুইটা নাউনে এরা সবাই হলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। কোথায় পড়ে ভাইয়া? এরা সবাই আমাদের আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। আর এই তিনটা যে পিসিসি, তাহলে পিসিসি মানে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরা হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। আর এদিকে হলো এএম, এএম মানে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এরা দুইটাই আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। কথা কি ক্লিয়ার? গুড। আচ্ছা, তাহলে এইখানে চলে আসেন ভাইয়া, বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এখানে চলে আসেন। তাহলে আশা করি এইখানে তো আমরা বোঝানোর কথা, আমরা বলছিলাম দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তাহলে এইখানে এই যে রাইস শব্দ, তাহলে রাইস শব্দটা হলো নরমালি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, ভালো কথা। কিন্তু এইটার পূর্বে এই যে দি আর্টিকেল যুক্ত হওয়ার কারণে তখন কি হয়ে গেছে ভাইয়া? তখন এইটা আমাদের উত্তর হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। দেখেন সবাই বুঝতে পারলেন কিনা? সবাই ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করি, আসলে সবাই বুঝতে পারলাম কিনা। আপনাদের রেসপন্সে আমাদের এই ক্লাসগুলো নেওয়াতে আরো বেশি অনুপ্রেরণা জাগাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী 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 প্রশ্ন দেন। দেখেন তো, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। বলছে আমাদের ক্লাসে, আমাদের স্কুলে 10টা ক্লাস আছে। তাহলে এখানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাস? এই যে ক্লাস, এখানে কি বলুন তো? এই যে ক্লাসের শব্দটা, এই যে ক্লাস শব্দটা কি হবে এক্স্যাক্টলি? ক্লাসের শব্দটা কি হবে? এটা সবাই উত্তর করি আমরা, এটা সবাই উত্তর করি আসলে কি হওয়ার কথা? এটা কি হবে? এটা কি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, নাকি কমন নাউন হবে, নাকি কালেকটিভ নাউন হবে, নাকি নাউন অফ মাল্টিটিউড হবে? বলেন তো সবাই। দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 10টা ক্লাস আছে। এইখানে এই যে ক্লাসের শব্দটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসের শব্দটা আসলে কি হবে প্রিয় শিক্ষার্থী? এটা কি হবে বলেন? এটা কি হওয়ার কথা? এই ক্লাসের শব্দটা কি আসলে প্রপার নাউন হবে, কমন, নাকি? 4টা অপশনের মাঝখান থেকে একটা বাছাই করুন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি ভাইয়া, যে ক্লাস শব্দটা, এই ক্লাস শব্দটা, এই ক্লাস শব্দটা নরমালি হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন এটা ভাইয়া? এই নরমালি হলো এই ক্লাস শব্দটা হলো কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন, ভালো কথা। কিন্তু ওই ক্ষেত্রে মনে রাখবেন, এই কালেকটিভ নাউনের পূর্বে, কি নাউনের পূর্বে ভাইয়া? এই কালেকটিভ নাউনের সাথেও যদি আমরা কি করি ভাইয়া, এই কালেকটিভ নাউনকে যদি আমরা প্লুরাল করি, কি করি? প্লুরাল করি, তখন এইটা আমাদের রূপান্তরিত হয়ে যায় কমন নাউন। এটা আমাদের কি হয়ে যায় ভাইয়া? এটাও আমাদের কমন নাউনে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা নাউনের সাথে হালকা একটি পরিবর্তনের সাথে পরিবর্তনকে সমন্বয় রেখে কমন একটা সম্পর্ক আছে, এটা ভালো করে জানতে হবে। তো ওই দিক থেকে আমরা কালেকটিভ নাউনকে যদি প্লুরাল করি, তাহলে সেটাও আমাদের কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। কথা কি ক্লিয়ার? তো এই ক্লাস শব্দটা, ভালো কথা ভালো কথা ভালো কথা, এটা আমাদের কালেকটিভ নাউন, ওকে। কিন্তু যখন এই ক্লাস শব্দের সাথে আমরা ইএস ব্যবহার করে ফেলেছি এবং এটা ডিটারমিনার, দেখেন এদের সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে ফেলেছি, তখন সেইটার কোনোভাবে কালেকটিভ নাউন নাই। তখন এইটা আমাদের হয়ে গেছে কমন নাউনের মধ্যে। কই হয়ে গেছে বলুন তো? কমন নাউন। এই তাহলে উত্তর, সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে আমাদের কমন নাউন। ভালো করে দেখেন, দেখো এটা বুঝতে পারলেন কিনা সবাই? এটা সবাই বুঝতে পারলেন কিনা? তাসমিনা বলছেন যে কালেকটিভ নাউন। ভাই একটু আপনি কথা শুনতে পারছেন কিনা ঠিক জানি না, ভালো করে দেখেন তো আসলে কি হবে। আমি আবার বলছি যে ক্লাস শব্দটা নরমালি জন্মগতভাবে কালেকটিভ নাউন, ভালো কথা। কিন্তু এই কালেকটিভ নাউনের সাথে যখন আমরা কোনো প্লুরাল করি, বলুন তো কি করি? প্লুরাল করি, অথবা তারপরে কোনো সংখ্যাবাচক শব্দ যুক্ত করি, তখন সেইটার কালেকটিভ নাউন থাকে না। তখন এইটা তার পরিচয় চেঞ্জ করে তার নাম হয়ে যায় কমন নাউন। কি হয়ে যায় ভাইয়া? তখন এটা তার কমন নাউন হয়ে যায়। তো ওই দিক থেকে আমাদের 4টে অপশনের মাঝখান থেকে উত্তর হলো সি, উত্তর হলো সরি বি। উত্তর বি। কি হবে এটা? উত্তর হবে বি। আচ্ছা, নেক্সট ওয়ান খেয়াল করে দেখেন। বলছে যে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। বলছে যে লোহা হলো একটা উপকারী ধাতু। এখানে এই আয়রন শব্দটা আসলে কি? আয়রন শব্দটা কি আসলে, আমি একটু আগে কথাটা বললাম, একটু আগে আমি ব্যাখ্যা দিলাম আসলে এটা কি হওয়ার কথা। এটা কি প্রপার নাউন হবে, নাকি ম্যাটেরিয়াল নাউন হবে, এটা কালেকটিভ নাউন হবে, নাকি এটা কমন নাউন হবে? ঝটপট উত্তর দিই সবাই, এটা সবাই ঝটপট উত্তর দিই আসলে কি হওয়ার কথা। কুইক। আচ্ছা, তাহলে সবাই আমরা বলছি কি? সবাই আমরা বলছি এটা হচ্ছে একটা বি নাম্বার ম্যাটেরিয়াল নাউন। গুড। তাহলে এক্স্যাক্টলি বলছে এই কথা যে আয়রন শব্দটা হচ্ছে উপাদানবাচক শব্দ। এটাকে আমরা কাউন্ট করতে পারি না। কি করতে পারি না ভাইয়া? এটাকে আমরা কাউন্ট করতে পারি না। হ্যাঁ, আসলে কাউন্ট করতে পারি না। এবং ম্যাটেরিয়াল নাউনের শর্ত হচ্ছে সবসময় একা থাকবে, একে প্লুরাল করা যাবে না। তাহলে নিশ্চিত এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। কি নাউন ভাইয়া? এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। কথা কি ক্লিয়ার? আচ্ছা,
আমি একটা কথা না সবাই একটু বলে রাখি, অনেকে বলে এই কথা যে আসলে ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায় না, কি করা যায় না ভাইয়া, গণনা করা যায় না। আচ্ছা, যদি আমরা এই কথাটুকু বলি যে ধরেন এই একটা রাইস একটা শব্দ, ভালো কথা, রাইস একটা শব্দ, হ্যাঁ, আর পাশাপাশি যেমন হেয়ার একটা শব্দ, এই যে চুল, চুল একটা কিন্তু শব্দ। এখন এই শব্দগুলো কিন্তু নর্মালি ম্যাটেরিয়াল নাউন, তাই না? কি নাউন? একটা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, অনেকে বলে গণনা করা যায় না। আচ্ছা, যদি আমি একবার গেছি একটা ক্লাস নিতে, বলছি কি যে ভাই গণনা করা যায় না, আপনি নিয়ে আসেন চুল, আপনি গণনা করে দিই। এইরকম একটা প্রশ্ন চলে আসছে যে আপনি ভাত গণনা করা যায় না, কে বলছে? আপনি নিয়ে আসেন, গণনা করে দিই, কাউন্ট করে দিই আমি। তাহলে একটা হেভি ঝামেলা। তো এই সমস্ত ব্যাপারটা হলো কি, সত্য কথা বলতে এই কথা বলে দিই, এটাকে কাউন্ট করা যায় না, এই সমস্ত কথা বলা যাবে না। আসলে কাউন্ট করার রীতি নাই, এই কথাটা বললে ভালো হয়। গণনা করা যায় না এই কথা বলা বাদ দিয়া, আসলে গণনা করার রীতি বাংলাদেশে নাই। আমরা কখনো ভাতকে গণনা করি না। আমরা কখনো যখন বলি খাবার যেতে বলি যে মা একটা বাদ দাও, দুইটা বাদ দাও, এই কথা আমরা কখনোই বলি না। তো ওই দিক থেকে আসলে গণনা করা যায় না এই কথা বলা বাদ দিয়ে আপনারা এইটুকু মনে রাখবেন, গণনা করার রীতি কোনটার নাই, ওইটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাম। ঠিক আছে? রাইস আমরা গণনা করার রীতি নাই, হেয়ার গণনা করার রীতি নাই, কিন্তু এমনি কিন্তু গণনা করা যায়, একটু বেশি কষ্ট হবে, পারা যাবে সম্ভব, কিন্তু আসলে গণনা করার রীতি আছে সেটা আমাকে দেখতে হবে। কথাই ক্লিয়ার? এটা একদম ভিতরের প্রশ্ন। তো এই ব্যাপার হলো ব্যাপার, তার মানে নিশ্চিত আমরা সবাই বুঝতে পারলাম এটা আমাদের কি নাউন ভাইয়া? কারণ এটা হচ্ছে আমাদের নরমালি ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল। গুড। আচ্ছা, নেক্সট ওয়ান, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, বলছে পানির নিজস্ব কোনো রং নেই। তাহলে এইখানে বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন ওয়াটার, ওয়াটার। বলেন তো এই ওয়াটার শব্দটা আসলে এই বাক্যে কি নাউন? এটা পারার কথা সবাই, এটাও পারার কথা, এবং আমার এতক্ষণের ব্যাখ্যা অনুযায়ী এই প্রশ্ন উত্তরটা আমরা সবার পারার কথা। ঠিক ঝটপট উত্তর দেবো আমরা, আসলে এটা কি নাউন হবে? কুইক। বলি তাহলে এটা কি হবে? তাহলে ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, পানির নিজস্ব কোনো রং নেই, এটা কি হবে বলেন? আমরা একটু আগে যে কথাটা বললাম, দেখেন যে এই যে ওয়াটার শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। কি নাউন ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার শব্দের ম্যাটেরিয়াল নাউন। এবং যদি এই কথা বলা হয়, বলেন তো দেখি ভাই, যে ওয়াটার হ্যাজ নো কালার, এই কথাটা বললেন হ্যাজ নো কালার। আচ্ছা, এইটা বাক্যের ক্ষেত্রে এটা ম্যাটেরিয়াল ভালো কথা। যদি এই কথা বলা যায় কি হবে তখন? যে দেয়ার আর হুম there are several waters in our village দেখি কে বলতে পারেন এইখানে ওয়াটার্স এর পরিচয় কি? বলেন তো ভাইয়া, এইখানে ওয়াটার্স এর পরিচয় কি? এই বাক্যে ওয়াটারের পরিচয় কি আর এই বাক্যে ওয়াটারের পরিচয় কি? আসলে ওয়াটার হ্যাজ নো কালার, পানির নিজস্ব কোনো রং নেই, ভালো কথা, যে এইটাকে আমি লিখছি এইখানে। আবার দেয়ার আর সেভারাল ওয়াটার্স, এখানে এস যুক্ত করা, আসলে এই ওয়াটার্স এর পরিচয়টা আসলে কি হবে? কি হবে এটা? এই ওয়াটার্স এখানে কি হবে বলেন? সবাই লিখবেন যে ওয়াটার্স সমান সমান এটা। কি কি বলতে পারবেন? আচ্ছা, নাসরিন বিনতে সিদ্দিক বলছেন যে স্যার বয়েস কি নাউন? বলে দিই আমি, এই বয়েস শব্দটা নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। এটা কেন হয় আমরা পরবর্তী যখন নাউনের ডিটেলস কথাবার্তা বলবো তখন বলবো। শুধুমাত্র বয়েস শব্দটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন এই বয়েস শব্দের পূর্বে কোনো ডিটারমিনার যুক্ত থাকবে, যেমন ধরুন এরকম একটা প্রশ্ন আছে, রিকগনাইজ ইউর বয়েস, যখন ওইভাবে থাকবে তখন বয়েস শব্দের পূর্বে যখন ডিটারমিনার থাকলো বা ইউর শব্দটা থাকলো তখন ওই বয়েসটা হলো কমন নাউন। কথা কি ক্লিয়ার? তো আপাতত নরমালি যদি বলেন যে ভাই বয়েস কি নাউন হবে, তাহলে অবশ্যই বয়েসটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কিন্তু যদি বয়েস শব্দের পরে কোনো ডিটারমিনার শব্দটা যুক্ত করেন তাহলে নিশ্চিত ওই বয়েসটা হবে আমাদের কমন নাউন। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে আসলে অনেকে বোঝার কথা, আমরা বলছিলাম এই কথা, দেখেন যে ম্যাটেরিয়াল নাউনটা নরমালি একা থাকবে, তাহলে এটা হলো যে আসলে ম্যাটেরিয়াল নাউন। এইখানে দেখেন একা আছে, ভালো কথা। কিন্তু যখন এই ওয়াটার শব্দের সাথে আমরা একটু আগে যেটা বললাম, দেখেন এই ম্যাটেরিয়ালের সাথে কি যুক্ত করা যায়? যদি আপনি এই ম্যাটেরিয়াল নাউনের সাথে কিসের সাথে ম্যাটেরিয়াল নাউনকে আপনি প্লুরাল করেন, কি করেন ভাইয়া? যখন এটা প্লুরাল করবেন তখন এটা আমাদের কমন হয়ে যাবে। একটা কথা সবাইকে বলে দিই, সবাই একদম ওপেন সিক্রেট বলে দিই, যদি কোনো নাউনের সাথে যেই নাউনই হোক, যদি কোনো নাউনের সাথে প্লুরাল করে ফেলে, কি করে ফেলে? যদি প্লুরাল করে ফেলে এবং তার পূর্বে কোনো আর্টিকেল যুক্ত করে ফেলে, আবার ভালো করে শুনেন, যদি কোনো নাউন, যে কোনো নাউন হোক না কেন, সেটা প্রপার হতে পারে, কমন হতে পারে, কালেকটিভ হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, যে কোনো নাউন, এই টাইপস অফ নাউন ক্যান বি, যে কোনো নাউনের সাথে যখন আপনি কোনো প্লুরাল করে ফেলবেন অথবা তার পূর্বে কোনো আর্টিকেল থাকবে, তাহলে নিশ্চিত বিশ্বাস করেন ওই নাউনটা তার পরিচয় চেঞ্জ করে কমন নাউন হয়ে গেছে, ব্যাস কাহিনী শেষ। তার অর্থ চেঞ্জ হবে, ওটা পরে হিসাব করে, বাট নর্মালি আপনি যেটা মাথায় রাখবেন সেটা হলো কোনো নাউনের সাথে যখন আপনি প্লুরাল করে ফেলবেন অথবা তারপরে কোনো আর্টিকেল যুক্ত করবেন তখন তার পরিচয় ফুল চেঞ্জ হয়ে অলওয়েজ কমন নাউন হয়ে যাবে। কারণ ব্যাপারটা প্লুরাল, ব্যাপারটাই হচ্ছে কমন নাউনের সাথে সম্পর্কিত, কথা শেষ।
কথা কি ক্লিয়ার? এই হলো ব্যাপার। তাহলে ওই দিক থেকে যখন আমি এই ওয়াটারের সাথে ওয়াটার্স যুক্ত করে, এই যে এয়ার যুক্ত করে ফেললাম, তখন তার পরিচয় চেঞ্জ হয়ে, তখন এটা কি হয়ে যাবে বলুন তো ভাইয়া? তখন এটা অর্থ হয়ে যাবে আমাদের, অর্থ হয়ে যাবে জলাশয়। জলাশয় চেনেন? জলাশয় মানে ডুবা, হ্যাঁ, জলাশয় হয়ে যাবে, এবং তখন এটা পরিচয় হয়ে যাবে কমন নাউন। কি হয়ে যাবে ভাইয়া? তখন এটা হয়ে যাবে কমন নাউন। সবাই লেখেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি ব্যাপারটা, বলেন ক্লিয়ার। লেখেন ক্লিয়ার। আশা করি বুঝতে পারছে কথা, বুঝতে পারার কথা। আর এখানে ওয়াটার শব্দটা কি নাউন ভাইয়া? এই যে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট কি হবে বলুন তো ভাই? ইনফ্যান্ট কি হবে বলেন, কুইক। ইনফ্যান্ট কি হবে? ইনফ্যান্ট কি হবে? ইনফ্যান্ট কি হবে? ইনফ্যান্ট অর্থ কি জানেন ভাই? এই যে খেয়াল করে দেখেন ভাই, আমি এই জিনিসটা নিয়ে না বিভিন্ন পরীক্ষা বারবার বিভিন্ন ঘুরে পেঁচে প্রশ্ন আসে। তিনটা ওয়ার্ড আছে, একটা হলো ইনফ্যান্ট, একটা হলো ইনফ্যান্ট একটা শব্দ, আর একটা হলো ইনফ্যান্সি একটা শব্দ। কি একটা শব্দ ভাইয়া? ইনফ্যান্সি একটা শব্দ। আর একটা হলো আপনাদের ইনফ্যান্ট, ইনফ্যান্সি, আর একটা হলো ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি, তিনটা ওয়ার্ড। সবাই ভালো করে খেয়াল করে দেখবেন আজকে, একদম মাথায়, মানে শুধুমাত্র খাতায় না, মাথায় ঢুকাই রাখে। ইনফ্যান্ট শব্দের অর্থ হলো শিশু। অর্থ কি বলুন তো ভাইয়া? শিশু। এটা কি কাউন্ট করা যায় না? আর যদি কাউন্ট করা যায় তার মানে নিশ্চয়ই এটা কমন নাউন। এটা কি নাউন ভাইয়া? এটা হলো কমন নাউন। ভালো করে খেয়াল করে রাখবেন, অর্থের সাথে কানেকশন দেয়। আর ইনফ্যান্সি শব্দের অর্থ হলো শৈশব। ইনফ্যান্সি অর্থ কি বলুন তো ভাইয়া? শৈশব। আর যখন এটা অর্থ শৈশব হবে, তখন এই ইনফ্যান্সি শব্দটা হলো আমাদের নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? তখন ইনফ্যান্সি শব্দটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যখন ইনফ্যান্ট শব্দটা বলবেন, তখন এটার অর্থ হলো পদাতিক সৈন্যবাহিনী। কি বাহিনী বলুন তো ভাইয়া? এর অর্থ হলো আমাদের পদাতিক সৈন্য বাহিনী। হ্যাঁ, আর তখন এটা হলো একটা দলগত অবস্থা বোঝায়, এবং এইটা হলো আমাদের কালেকটিভ নাউন। কি নাউন এটা বলুন তো ভাইয়া? তখন এটা হলো আমাদের কালেকটিভ নাউন। এখন এইটুকু একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, যদি এটা বুঝতে পারেন তার মানে নিশ্চিত এটা বোঝার কথা। কুইক। আচ্ছা, আমরা পারতেছি ব্যাপারটা। সবাই দেখি, এই তো আমাদের ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা চলে আসছে, তার মানে হচ্ছে নিশ্চিত। তাহলে ইনফ্যান্ট শব্দটা শিশু, আর শিশু হওয়া মানে কমন নাউন, কারণ আমরা শিশুকে কাউন্ট করতে পারি, কি করতে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আর ইনফ্যান্সি শব্দের অর্থ হলো শৈশব। হুম। আর এটা হবে আমাদের নর্মালি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা স্মৃতিচারণের ব্যাপার। তো ওই দিক থেকে এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং ইনফ্যান্ট্রি যে শব্দটা আছে, ইনফ্যান্ট্রি শব্দের অর্থ হলো পদাতিক সৈন্যবাহিনী। ভালো করে খেয়াল করবেন, ইনফ্যান্ট্রি কিন্তু ইনফ্যান্ট্রি শব্দের অর্থ কি? পদাতিক সৈন্যবাহিনী। তো ওই দিক থেকে এটা হলো আমাদের নর্মালি কালেকটিভ নাউন। কি নাউন এটা ভাই? এটা হলো আমাদের কালেকটিভ নাউন। ক্লিয়ার? দেখেন সবাই ক্লিয়ার? এটা কি হবে? তখন এটা হবে আমাদের উত্তর হবে কমন নাউন। কি হবে এটা? উত্তর হবে কমন নাউন। আমরা কি সবাই বুঝতে পারতেছি? সবাই আমরা ব্যাখ্যা সহকে বুঝতে পারতেছি কিনা সবাই বলবেন হ্যাঁ বুঝতে পারছি, অথবা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কুইক। আচ্ছা, তো নেক্সট ওয়ান কি আছে দেখেন তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? এই ফান কি হবে বলেন তো? ফান কি হবে? ফান কি হবে? কুইক। এই ফান কি হবে? এই ফান কি নাউন? দ্রুত। এই ফান হচ্ছে চারটি অপশন দেওয়া আছে, একটা হলো আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, নাকি কমন নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন, কোনটা? ফান কি হবে? ফান কি নাউন? ফান কি নাউন? ফান। তাহলে ফান কি কাউন্টেবল হবে, আনকাউন্টেবল হবে, নাকি কমন হবে, নাকি ম্যাটেরিয়াল হবে, কোনটা হবে? দেখি সবাই একটু বলি, ফান কি নাউন হবে? ফান কি নাউন? গুড। তাহলে এইখানে আমরা একটু বলতে পারি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা এই ফাউন্ড শব্দটা হচ্ছে নরমালি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? এটা হলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এই কথা মনে রাখবেন যে ফাউন্ড শব্দে কিছু কিছু ওয়ার্ড আছে, আমি লিখে দেবো দয়া করে, আমি একটু লিখে দেবো সময় থাকলে। এবং এটা হলো আমাদের ফাউন্ড শব্দের আনকাউন্টেবল, কি নাউন? এটা আনকাউন্টেবল নাউন। ওকে, নেক্সট ওয়ান, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মাঝখান থেকে আমাকে বলতে হবে আসলে এক্স্যাক্টলি যে কোন বাক্যটি সঠিক হতে পারে। এই আমরা একটু ট্রাই করি, পরে আমরা একটু বলছি কি হবে। চারটা অপশনের মাঝখান থেকে বলছে যে সঠিক, কিন্তু সঠিক উত্তরটা আমাকে আইডেন্টিফাই করতে বলছে যে আই শ্যাল বাই 2 ব্রেডস
এটা কি সঠিক হবে যে আই শ্যাল বাই 2 loaves of breads, এটা হবে নাকি আই শ্যাল বাই 2 bread, এটা হবে নাকি আসলে আই শ্যাল বাই 2 pieces of bread, এটা হবে? ক্লিয়ার? ভালো করে খেয়াল করে দেখেন কি যুক্ত করার কথা, এটা সবাই একটু বলবেন এবং এখানে এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা দেবো, ভালো করে একটু ব্যাখ্যা দেবো কি যুক্ত করা যায়। কি হবে দয়া করে সবাই বলেন দেখি ভাই কি বলছেন। শাহফারদিন বলছেন ডি, নাসরিন বিনতে সিদ্দিক বলছেন বি। আচ্ছা দেখি কারটা সঠিক হয় এবং দেন আমরা বলবো যে আদ্রিতা চৌধুরী বলছেন আই শ্যাল বাই 2 pieces of bread, ওকে। জেসমিন আক্তার বলছেন ডি, সাব্বির বলছেন ডি। রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমাকে আজকে এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি, নওগাঁ থেকে বলছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এন্ড সুমাইয়া সুলতানা প্রীতি, তুমি বলছো হচ্ছে ডি। পুষ্পিতা দাস ডি। একটু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা অনেকে আমরা একটু হালকা পারতেছি, তারপরে একটু হালকা ব্যাখ্যা দিই আমি, হ্যাঁ। তো মনে রাখবেন যে ধরো এটা একটা কাউন্টেবল নাউন, এটা কি নাউন ভাইয়া? ধরো এটা হলো একটা কাউন্টেবল নাউন, হ্যাঁ, এটা হলো একটা কাউন্টেবল নাউন এবং এইটা হলো একটা আনকাউন্টেবল নাউন। এটা আজীবন মনে রাখবো, ভালো করে খেয়াল করে দেখবো। আমি যদি আসলে এই নাউন নিয়ে বিস্তারিত ক্লাস নেবো একটা, এই কাউন্টেবল নাউনের একটা দুইটা শর্ত অলওয়েজ মেনে চলে। যদি কোনো একটা নাউন কাউন্টেবল হয়, যাকে গণনা করতে পারি আমরা, তাহলে আজীবন দুইটা শর্ত মানবে। একটা শর্ত হচ্ছে তুমি এইটাকে প্লুরাল করতে পারবা। কি করতে পারবা ভাইয়া? এটাকে প্লুরাল করতে পারবা। এবং দ্বিতীয় নম্বর একটা শর্ত হচ্ছে তুমি এর পূর্বে পারবা, এবং দ্বিতীয় একটা শর্ত হচ্ছে তুমি এর পূর্বে আর্টিকেল যুক্ত করতে পারবা। কি যুক্ত করতে পারবা ভাইয়া? আর্টিকেল যুক্ত করতে পারবা। আর্টিকেল যুক্ত করা যাবে, আর্টিকেল যুক্ত করা যাবে। তাহলে যদি কোনো একটা নাউন কাউন্টেবল নাউন হয়, তাহলে এই দুইটা শর্ত সে মানবেই মানবে। আর যদি কোনো নাউন একটা আনকাউন্টেবল নাউন হয়, মনে রাখবা, জাস্ট বিপরীত মনে রাখবে। তার মানে কি? তার মানে হলো নো প্লুরাল, প্লুরাল করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে নো আর্টিকেল, নো আর্টিকেল যুক্ত করা যাবে না। কথা কি ক্লিয়ার? এরকম ক্লিয়ার কেন, বুঝতে পারলে ব্যাপারটা? এখন ওই দিক থেকে এই যে ব্রেড শব্দটা দেখতে পাচ্ছ না ভাইয়া, এই যে ব্রেড শব্দটা, এই যে ব্রেড, এই যে ফান, তারপর টাইম, হ্যাঁ, তারপর ফার্নিচার, অনেকগুলো ওয়ার্ড আছে। এই ফার্নিচার, ঠিক আছে ব্যাপারটা? এই ফার্নিচার অনেকগুলো ওয়ার্ড আছে। তারপর লাগেজ, ব্যাগেজ, লাগেজ, লাগেজ, ব্যাগেজ, এই যে হাজার হাজার ওয়ার্ড গুলো আছে, আমি একটু লিখে দেবো পরবর্তীতে। এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল। তার মানে হলো এই নাউনগুলো যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে তুমি নিশ্চিত এইটুকু খেয়াল রাখো, এদের সাথে কোনোভাবেই এস যুক্ত করা যাবে না। আর এস যুক্ত করে তখন সেটা পরিচয় চেঞ্জ হয়ে যাবে, আলাদা হিসাব। কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে কোনোভাবেই এস যুক্ত করা যাবে না। কারণ কি? কারণ এরা হলো জন্মগতভাবে একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। ওকে, কথা কি ক্লিয়ার? তো ওই দিক থেকে এই যে ব্রেড শব্দটা এখন পরীক্ষা আছে, দেখো খেয়াল করে দেখো। এই যে তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এখানে খেয়াল করে দেখো। তাহলে এইখানে আমরা একটু বাদ দিব। তাহলে এই যে এখানে ব্রেড শব্দটা আছে, এই যে ব্রেড শব্দটা আছে, এই যে ব্রেড আছে, এই যে ব্রেড আছে। তাহলে এখন যেই সমস্ত অপশনে এই ব্রেডের সাথে যদি আনকাউন্টেবল নাউন, আমরা কি বলছি? প্লুরাল করা যাবে না, এস যুক্ত করা যাবে না। তাহলে ওই দিক থেকে যেইখানে আমাদের এস যুক্ত করে, তাহলে আমরা কেটে দিই, কারণ আমাদের লাগবে না ওইটা। আমরা বলছি যে ওইখানে ওটা ভুল হয়ে যাবে, কারণ আনকাউন্টেবল নাউন ব্রেড শব্দটা। তাহলে এখানে এস যুক্ত করে, তাহলে এটা অটোমেটিক বাদ। এখানে এস যুক্ত করে, এটা অটোমেটিক বাদ। আমরা বাদ দিয়ে দিব আগে। মানে বাদ দিলে কি হবে? আমাদের চিন্তা করে যে ভাবনা, চিন্তা করে যে জায়গাটা কমে আসবে, যখন আমরা অতি সহজে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। তাহলে এটা গ্যাস যুক্ত করার কারণে এটা আমাদের বাদ করে যাচ্ছে, এটা গ্যাস যুক্ত করার এটা বাদ করে যাচ্ছে। তাহলে আছে কোনটা? এইটা আছে এবং এইটা আছে, কারণ গ্যাস যুক্ত করেন। এখন কি করা যায়? আচ্ছা, বলছে যে আই শ্যাল বাই 2 ব্রেড। এখন মনে রাখবেন যে কিছু কিছু আনকাউন্টেবল নাউনকে, হ্যাঁ, কিছু আনকাউন্টেবল নাউনকে যদি আপনি কাউন্টেবল করতে চান, কি করতে চান? আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল করতে চান, তাহলে কাজ করা লাগে, কি করা লাগে? কিছু কাউন্টেবল নাউন আপনার এই যে পিচেস যুক্ত করা লাগে। কি করা লাগে? পিচেস যুক্ত করা লাগে, স্লাইস যুক্ত করা লাগে। এখন যদি আপনি এই যে ব্রেড শব্দটা আছে, এই ব্রেড শব্দটাকে কাউন্টেবল করতে গেলে আপনি পিসেস অথবা স্লাইস শব্দটাকে ব্যবহার করতে হয়। তো ওই দিক থেকে আসলে শুধুমাত্র টু শব্দটা যুক্ত করা যাবে না। তাহলে এই যে 2 পিসেস অফ ব্রেড, এই জাতীয় পার্টিকেল গুলো যুক্ত করা লাগবে। আপনি যখন এইগুলোকে যুক্ত করবেন, তখন এই ব্রেডটা আমাদের কাউন্টেবল হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে ভাইয়া? তখন এটা কাউন্টেবল হয়ে যাবে। তবুও এটার সাথে কোনোভাবেই এস যুক্ত করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক আছে? তাহলে উত্তর সঠিক কি হবে? তাহলে উত্তর হবে যেটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এইটুকু যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের দুইটা রিয়েল শর্ত হচ্ছে, কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, তার পূর্বে আর্টিকেল যুক্ত করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল যুক্ত করা যাবে না এবং প্লুরাল করা যাবে না। আর যদি কোনো একটা আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে, মানে সরি কাউন্টেবল করতে চাই, তাহলে আমাদের কিছু ওয়ার্ড যুক্ত করা লাগবে। এই জাতীয় ওয়ার্ডগুলো পিসিএস যুক্ত করা লাগবে, স্লাইস যুক্ত করা লাগবে। এই জাতীয় জিনিসগুলো আছে, আমরা এগুলোকে দিব আপনাদের। আপাতত জেনে রাখেন এই জাতীয় ব্যাপারগুলো এভাবে হবে। ঠিক আছে? আচ্ছা,
ক্লিয়ার? এই জিনিস অংশটুকু বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে নেক্সট ওয়ান দেখেন তো কি হবে, তাহলে নেক্সট ওয়ান কি হবে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইভাবে এখানেও ব্যাপারটা একই হিসাব। দেখেন তো যে এই অংশগুলোর মাঝখান থেকে আপনি খুঁজে বের করবেন। আমি বলে দিই আগে প্রথমত আমি একটু হালকা টিক্স দিয়ে দিই যে আসলে মনে রাখবেন এই ওয়ার্ক শব্দটা হলো আনকাউন্টেবল নাউন। এখন যদি এটা আনকাউন্টেবল নাউন হয় ভাইয়া, তাহলে আনকাউন্টেবল যদি এটা নাউন হয় তাহলে এই নাউন কি শর্ত মানবে সেটা একটু বলেন সবাই কুইক। এই ওয়ার্ক শব্দ যদি আনকাউন্টেবল নাউন হয়, আমরা একটু আগে যেটা বললাম যে শর্তগুলো মানার কথা, তাহলে এই চারটা অপশনের মাঝখান থেকে কোনটা আসলে এই শর্তটা জাস্ট মানতেছে আপনি অপশনগুলো কমাই ফেলেন, আপনি এরিয়াটা চিন্তার ভাবনাটা এরিয়াটা কমাই ফেলেন, দেন আমরা এই একটা অথবা দুইটার মধ্যে দিয়ে কম্পেয়ার করবো, দেখবো আসলে কোনটা সঠিক উত্তর নেওয়া যায় অথবা যায় না। দেখেন তো খেয়াল করে দেখেন, বলে দিলাম যে আসলে এই ওয়ার্ক শব্দটা হলো নর্মালি আনকাউন্টেবল নাউন। ওকে, এখন দেখি কি করা যায় কুইক। তাহলে কি নাউন হবে ভাইয়া বলুন তো, কি নাউন হবে এটা? তাহলে ওয়ার্ক শব্দটা কি নাউন হবে? এই ওয়ার্ক শব্দটা এই যে দেখেন, তাহলে এইখানে আমরা যে কথাটা একটু আগে বললাম যে ওয়ার্ক শব্দ যেহেতু আনকাউন্টেবল নাউন, তার মানে তার সাথে কোনোভাবে এস যুক্ত করা যাবে না, তাই না? আটকে আছে তো, ঠিক আছে, এটা ঠিক আছে। নেট সমস্যা করতেছে, নেট চলছে, হ্যাঁ চলতেছে। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখেন তো, যেখানে এস যুক্ত করে সেটা বাদ দিই আমরা, তাহলে যেখানে এস যুক্ত করা তার মানে এটা অটোমেটিক বাদ। তাহলে দেখেন, তাহলে এখানে এই যে এস যুক্ত করে তার মানে এটা অটোমেটিক বাদ, তাহলে বাদ দিয়ে দিলাম নাকি? এখানে এস যুক্ত করে এটা অটোমেটিক বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এস যুক্ত করে এটা অটোমেটিক বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে খেয়াল করে দেখেন, আরেকটু কথা ভালো করে দেখতে হবে, তাহলে এই যে এখানে ওয়ার্ক যুক্ত করা আছে এটা তো বাদ দেওয়া যায় নাকি? আচ্ছা সত্যিকার অর্থে আসলে এটা আসলে লেখার একটু ভুল হয়ে গেছে আমাদের নরমালি। উই হ্যাভ মেনি ওয়ার্কস ডু ইন সামার, উই হ্যাভ মেনি মাচ ওয়ার্কস যুক্ত করার কোনো সুযোগ নেই। দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এস যুক্ত করে ফেলছি, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে নরমালি, আসলে উত্তরটা এখানে এসটা হবে না, এটা এসটা হবে না এখানে নরমালি। এখন ঠিক আছে, এখন দেখা যায় দেখেন তো, তাহলে এই ক্ষেত্রে এস যুক্ত করা ছিল এটাও বাদ এটাও বাদ এটাও বাদ এটাও বাদ, তাহলে নরমালি হবে কি উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। তাহলে উত্তরটা কি হবে এখানে, আসলে এখানে প্রিন্টিং মিস্টেক আমাদের এসটা ছিল, আর এসটা থাকলে কিন্তু হবে না। আবার ভালো করে বলে দিচ্ছি যে এই ওয়ার্ক শব্দটা নরমালি আনকাউন্টেবল নাউন, ভালো কথা, এবং এর সাথে এটা তখন এটা অর্থ হবে কাজ, এটা অর্থ কি হবে ভাইয়া কাজ। কিন্তু যদি সামহাও এই ওয়ার্কের সাথে এস যুক্ত করা হয়, কি যুক্ত করা হয়, এস যুক্ত করা হয়, তাহলে এই ওয়ার্কের সাথে কোনো কারণে সামহাও এস যুক্ত করা হয়, তখন তাহলে এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে, তার পরিচয়, তখন এই ওয়ার্কস কিন্তু আনকাউন্টেবল, সরি কাউন্টেবল নাউন, কি নাউন ভাইয়া, কাউন্টেবল, কিন্তু অর্থ কি হবে জানেন, তখন এটার অর্থ হবে সাহিত্যকর্ম। কি হবে ভাইয়া, সাহিত্যকর্ম। তাহলে ওয়ার্কের সাথে নরমালি যদি আনকাউন্টেবল নাউন হয়, যদি এর অর্থকে কাজ বোঝায়, তাহলে এটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন, কেন এটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন। কিন্তু এই ওয়ার্কের সাথে কখনো এস যদি যুক্ত করা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন এই ওয়ার্কের অর্থের কাজ করা বোঝাবে না, তখন এই ওয়ার্কের অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। কি হয়ে যাবে, সাহিত্যকর্ম, তখন এটা আমাদের কাউন্টেবল নাউন। যেহেতু এইখানে কাজ করা বোঝাচ্ছে, তো দ্যাটস ওয়াই এখানে এস ছিল বাদ দিলাম, এখানে ছিল বাদ দিলাম, এখানে ছিল বাদ দিলাম, আর এখানে ছিল এটাও বাদ দিয়ে দিলাম। আর শুধু লট অফ কখনো হয় না, হয় লটস অফ হবে, হয় আপনার এই লটস অফ হবে, আর না হলে এই লট অফ হবে। এই দুটার মধ্যে থেকে যেহেতু এখানে এস দেয় নেই, তো ওই দিক থেকে এটা বাদ, তা থাকলো কি এখানে আসলে এসটা ছিল না, আর এ লট অফ হতে পারে, এবং এই লট অফের পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম দুইটাই বুঝতে পারে, তো ওই দিক থেকে এটা হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, গুড। নেক্সট ওয়ান দেখেন তো ভাই দয়া করে, দি গ্লাস অন দ্য টেবল কন্টেন্স ওয়াটার। হ্যাঁ, কন্টেন্স ওয়াটার, এখানে ড্যাশ যুক্ত করে, এই ড্যাশ আসলে কি বুঝবে, এখানে কি এ লিটল বসবে, এ ফিউ বসবে, কি মেনি বসবে, নাকি সেভারাল বসবে? তো এই ক্ষেত্রে একটু কথা বলে রাখি, তো মনে রাখবেন যে আসলে এই অংশগুলোর মাঝখান থেকে ফিউ একটা শব্দ আছে, তাহলে এই ফিউ এবং এ ফিউ এই দুইটার পরে সবসময় কাউন্টেবল নাউন বসে ভাইয়া, কি বসে বলে, কাউন্টেবল নাউন বসে। এবং এই ফিউ মানে নাই বললেই চলে, এই ফিউ মানে কি নাই বললেই চলে, মানে একদম নেগেটিভ। আর এই ফিউ মানে কি জানেন, আছে তবে সামান্য, এটা অর্থ কি, আছে তবে সামান্য, আছে তবে কি সামান্য। আর যদি আমরা একটু লিটল হিসাব করি, এ লিটিল অথবা এ লিটিল, লিটিল অথবা কি এ লিটিল, এরপরে অলওয়েজ আমাদের আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। তাহলে এ লিটিল মানে কি আছে অথবা মানে একবার নাই বললে চলে, আর এ লিটিল মানে হচ্ছে আছে তবে হালকা একটু সামান্য। তো এই দুইটার পরে কি বসবে, এই দুইটার পরে আমাদের আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে, আর এই দুইটার পরে অলওয়েজ কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। তাহলে ওই দিক থেকে দেখেন তো ভাইয়া, তাহলে ওয়াটার শব্দটা কি আনকাউন্টেবল নাউন না?
শব্দের কি আনকাউন্টেবল নাউন। তো ওই দিক থেকে এই যে ফিউ শব্দের উপরে কি বসে, এই ফিউ শব্দের উপরে কি বসে ভাইয়া, কাউন্টেবল নাউন বসে। তার মানে যেহেতু আমাদের কি আছে, এটা হলো আনকাউন্টেবল নাউন, তাহলে আছে ফিউ, তাহলে অটোমেটিক বাদ, এটা অটোমেটিক বাদ না। আর এই মেনির পরে দেখেন এটাও লিখে রাখি, এই যে মেনির পরে, এই মেনির পরে আজীবন, এই মেনির পরে আজীবন ভাইয়া কাউন্টেবল নাউন বসে, কি বসে ভাইয়া, কাউন্টেবল নাউন বসে। তার মানে হলো এই ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এই মেনি শব্দেরও বাদ, কারণ আমরা জানি যে মেনির পরে কি বসাতে হবে, মেনির পরে আনকাউন্টেবল নাউন বসাতে হবে। তো ওই দিক থেকে এটাও বাদ এবং এইটাও বাদ থাকলো কি, তাহলে এই এ লিটল থাকলো এবং সেভারাল থাকলো। সেভারাল মানে কত বয়, সেভারালের পরে কাউন্টেবল নাউন যুক্ত করা যায়, কি করা যায়, এই দুটোর পরে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই যুক্ত করা যায়। তার মানে হলো অর্থ থেকে একটু তাকাই, দেন দি গ্লাস অন দ্য টেবিল, টেবিলের উপর যে গ্লাসটা আছে, এই গ্লাসটা কন্টেন্স ধারণ করে এ লিটল ওয়াটার, হালকা একটু পানি, এ লিটল ওয়াটার মানে ধরেন একটা গ্লাস আছে, গ্লাসের মাঝখান থেকে এই ধরনের এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে এ লিটল মানে কি জানেন, এই যে পানি আছে হালকা, ধরুন এইটুকু পানি আছে, খাওয়ার মতো পানি আর কি। তো এই জন্য এই অর্থে এটা আমার উত্তর কি হবে বলুন তো ভাইয়া, উত্তর হবে আমাদের এ লিটল, কি হবে এটা, এ লিটল, সামান্য অর্থে। কথা কি ক্লিয়ার? গুড। তাহলে আশা করি ভালো করে খেয়াল রাখবেন। তাহলে মেনির পরে কাউন্টেবল নাউন বসে, ফিউ অথবা এর পরে কাউন্টেবল নাউন বসে, আবার এ লিটল অথবা এ লিটলের পরে আনকাউন্টেবল নাউন বসে, এবং অর্থগুলো দিক হচ্ছে এটা মানে নাই বললেই চলে, আর এটা মানে আছে তবে সামান্য। একইভাবে শুধুমাত্র ফিউ মানে নাই বললেই চলে, আর এই ফিউ মানে আছে তবে সামান্য, আর মেনি পরে অনেক, মেনি মানে কি অনেক। ওই দিক থেকে নেক্সট ওয়ান, হ্যাঁ লাস্ট কোশ্চেন। তো এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, দি জুরি ইজ আনইনিমাস ইন দেয়ার ওপিনিয়ন। এটা আমরা একদম প্রথম দিকে ব্যাখ্যা করার সময় সরি ব্যাখ্যা করার সময় আমরা আসলে কথা বলে ফেলছিলাম যে আসলে এই জুরি শব্দটা আসলে কি হওয়ার কথা। আমরা প্রথমে বলে ফেলছিলাম যে জুরি শব্দটা নর্মালি কালেকটিভ নাউন, এই কোন একটা ওয়ার্ড কালেকটিভ নাউন হলে তারপরে সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। যদি কোনো কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার নাউন ব্যবহার করা বাদ দিয়া বা বসা বাদ দিয়া যদি সামহাও তারপরে আমাদের প্লুরাল অথবা প্লুরাল ভার্ব চলে আসে। এখন সরি এখানে মূলত আর আছে, এখানে মূলত কি আছে ভাই, এখানে মূলত আর আছে, এটা মিস্টেক হয়ে গেছে। যদি কোনো কারণে এই কালেকটিভ নাউনের পরে প্লুরাল নাউন চলে, প্লুরাল ভার্ব চলে আসে, তখন এই কালেকটিভ নাউনটা তার নাম পরিবর্তন করে কি হয়ে যায়, তখন নাম পরিবর্তন করা হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। এটা আমরা অনেক আগে বলেছি। তো এই হলো ঘটনা। তো ওই দিক থেকে উত্তরটা কি হবে আমাদের, নাউন অফ মাল্টিটিউড। কি হবে এটা, নাউন অফ মাল্টিটিউড। তো এইভাবে আমরা প্রত্যেকটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখেন, তো পরিবর্তন অংশ হচ্ছে আমাদের এই থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের ক্লাসটা ছিল আজকে মূলত ক্লিপস এন্ড প্রোফাইলস এর উপর ভিত্তি করে। তো আমরা চাচ্ছিলাম এইটা যে আপনাদের গ্রাউন্ডটা ক্লিয়ার করি এবং প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে ক্লিয়ার করি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব প্রত্যেকটা অংশকে ইলাবোরেশন সহ পড়ানোর পরে, এবং এখান থেকে কি কি প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, এবং তারপরে ফ্লেজ এবং ক্লোজ একটা ব্যাপার আছে, ওটাকে শেষ করার পরে এবং ক্লিপস এন্ড ট্রু ফলস যাবো। কারণ হচ্ছে ক্লিপস এন্ড ট্রু ফলস যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো নর্মালি সার্বিক জিনিসের উপর ভিত্তি করে তৈরি করা। তো ওই জিনিসগুলো যখন আপনাদের বুঝতে যাবো, তখন যদি আপনাদের গ্রাউন্ড টান ক্লিয়ার থাকে, যদি আপনারা বেসিক ব্যাপারগুলোকে ভালো করে না বুঝতে পারেন, তাহলে আসলে সত্যিকার অর্থে আমাদের ওইগুলো বোঝানো সম্ভব হবে না। আমরা একটা জিনিসকে বললাম, তখন আপনার প্রত্যেকটা তথ্য মাথার উপর দিয়ে চলে যাবে। তো ওই দিক থেকে আমাদের এই আজকের বেসিক ক্লাসটা ছিল, এবং এটা নাউনের উপর ছিল। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন, এবং যেখানে সমস্যা তো ওগুলো নিয়ে আমরা আবার কথা বলার চেষ্টা করবো, নো প্রবলেম, কোনো চাপ নেই। এবং সেই দিক থেকে আমাদের এই অংশগুলোর উপর ভিত্তি করে ইলাবোরেশন ক্লাসগুলো হবে। তো আপাতত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।